সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1425তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ আকিব হোসেনের জীবনের শিক্ষিত ছেলে মোহাম্মদ আকিবের জীবনের এক ভয়ানক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, কেন ভালোবেসে বিয়ে করে বাসর ঘরে নববধূর মুখ পুড়িয়ে দিলেন স্বামী। চিন্তা করতে পারেন, এই গল্পটা শুধুমাত্র গল্পই নয়, আমার কাছে মনে হয় যে প্রতিটা পুরুষের জন্য এবং প্রতিটা নারীর জন্য এই গল্পটা হবে এক শিক্ষার প্রতীক। এই গল্পটা শুনলে আপনিও হয়তো এমন ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে যেতে পারেন। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই আকিব হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুনবেন এবং গল্প শেষে ঠিক আকিব হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ আকিব হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের কাছাকাছি কোনো এক অজপাড়া গাঁয়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমাদের এলাকাতে আমার বাবা রয়েছে অনেক বড় একটা হোটেল, আর ওই হোটেল চালিয়েই আমার বাবা আমাদের গোটা পরিবারটা চালাতো। হোটেলের পাশাপাশি আমার বাবার আরও একটা দোকান আছে, যদিও ওই দোকানটা আমার বাবা ভাড়া দিয়ে রেখেছে। সব কিছু মিলিয়ে আমাদের ওই এলাকাটাও খুবই পপুলার একটা জায়গা। দেখা যায় শহরের থেকেও আরও বেশি মানুষ এই জায়গার মধ্যে আসে এবং শহরে চাকরি করা মানুষরা অনেকেই আমাদের ওই এলাকাতে ভাড়া থাকে, যার জন্য আমার আব্বার ওই হোটেল সহ ওই ভাড়ার দোকানটা বেশ ভালোই চলতেছিল। ছোটোবেলা থেকে চরম সুখে শান্তি আর আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন ছিল না, ছিল শুধু অপুরান্ত ভালোবাসা। আমাদের পরিবারে একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে আমার বড় ভাইয়া, আমার আজিজ ভাইয়া। মূলত আমার আজিজ ভাইয়া দেখতে শুনতে খুব একটা সুন্দর, মানে আমার আজিজ ভাইয়াকে দেখলে যে কোনো মানুষ ওনার মুখের দিকে তাকিয়ে থাকবে, মনে হবে উনি খুবই ভালো মনের বা দেখতে খুবই হ্যান্ডসাম, গুড লুকিং এমন একটা পার্সন। কিন্তু আমার ভাইয়া মূলত একজন প্রতিবন্ধী। আমার ভাইয়া মানসিক প্রতিবন্ধী, মানে সে একটু পাগল টাইপের, অনেকটা পাগল টাইপের। এবং ছোটোবেলা থেকে তিনি এমন কোনো পাগল নয় যে খুব বেশি পাগলামি করে, একেবারে খুব যে পাগল তা না। দেখা গেলো ভাইয়ার স্মৃতিশক্তি অনেক কম এবং যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে রেগে যায় এবং অলওয়েজ ভাইয়া অসুস্থে ভুগতে থাকে। ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা যা বললো যে আমার ভাইয়ার রক্তে সমস্যা আছে। রক্তে সমস্যা থাকার কারণে ভাইয়ের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। ছোটোবেলা থেকে আমার আব্বা মা ভাইয়াকে নিয়ে খুব বেশি টেনশন করতো। ডাক্তার কবিরাজ অনেক টাকা পয়সা আমার ভাইয়ের চিকিৎসার জন্য ব্যয় করে, কিন্তু আমার ভাইয়া ওভাবে একেবারে ভালো হয়ে ওঠে না। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। আর আমি ছোটোবেলা থেকে পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম, যেহেতু আমার আজিজ ভাইয়া খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারেনি। উনি যেহেতু পাগল, তো নিজের নামটা কোনো রকম লিখতে পারে। তা আমার আব্বা তখন কী করে, ভাইয়াকে দিয়ে হোটেলে কাজ করায়, থালাবাটি পরিষ্কার করা, হোটেল পরিষ্কার করা, এছাড়া হোটেলের যাবতীয় প্রায় অনেক কাজে আমার ভাইয়া করতো। আব্বার ওই হোটেলের কাজে তখন আমার ভাইয়া হেল্প করতো আর আমি পড়াশোনা করতাম। আমি পড়াশোনায় ছোটোবেলা থেকে খুবই ভালো ছিলাম। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলাম এবং আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলেও আমার রোল নাম্বার 1 ছিল। আমি খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম, যার কারণে আমার আব্বা আম্মা দুজনেরই স্বপ্ন ছিল, যেহেতু আজিজ ভাইয়াকে তারা পড়াশোনা করতে পারেনি, তারা আমাকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবে। এই করে আমি আমাদের চট্টগ্রামেরই এলাকারই একটা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষাতে আমি ভীষণ ভালো রেজাল্ট করি, ফার্স্ট ডিভিশনে আমি তখন পাশ করি। আমার আব্বা তখন স্বপ্ন দেখলো যে তিনি আমাকে শহরের একটা সুনামধন্য কলেজে ভর্তি করাবে। যেমন চিন্তা, সেই চিন্তাধারা অনুযায়ী আমার আব্বা তখন আমাকে চট্টগ্রাম শহরেরই খুব নামকরা একটা স্কুলে ভর্তি করায়, মানে কলেজে ভর্তি করায়। আমি তখন সেই কলেজে পড়াশোনা করতেছি, আমার দিনকালগুলো খুব ভালোই কাটতেছে, কলেজে পড়ি। এবং এমন করেই তখন আস্তে আস্তে করে আমি কিন্তু আবার একটু অন্যরকম মানুষ ছিলাম। একা থাকতে পছন্দ করতাম, নীরবতা ভালোবাসতাম, গ্যাদারিং, বন্ধু বান্ধব, আড্ডা, হই হুল্লা এসব আমার ভালো লাগতো না। ইন্টারমিডিয়েট আমি যখন ভর্তি হওয়ার প্রায় 2 থেকে 3 মাস পরেই হঠাৎ এক মেয়ের প্রেমের প্রপোজাল আমি পাই। আমাদের এলাকাতেই, আমাদের কলেজেই পড়ে, মেয়েটাও দেখতে খুবই সুন্দরী ছিল, নাম ছিল পায়েল। এত সুন্দর চেহারার একটা মেয়ে হঠাৎ করে আমাকে কেন পছন্দ করে বসলো আমি কিন্তু তা বুঝতে পারলাম না। কারণ আমাদের ওই
কলেজে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, দেখার মতো অনেক ভালো ভালো ছেলে আছে, কিন্তু এত সুন্দর সুন্দর ছেলের ভিড়েও এই মেয়েটা কেন আমাকে পছন্দ করলো, মানে কেন আমাকেই ভালোবাসলো, এর কোনো সঠিক ব্যাখ্যা বা কারণ আমি খুঁজে পাই না। তা এই মেয়েটা আমাকে খুব পছন্দ করে, মানে অনেক পছন্দ করে। এবং এমন করতে করতে সেই সময় আসলে আপনার মোবাইল ফোন টোনের ব্যবস্থা ছিল না। সে আমাকে চিঠির মাধ্যমে প্রেমের প্রপোজাল দেয়, আরেকটা মেয়ের মাধ্যমে আমাকে চিঠি লেখে। তো চিঠি লেখার পর আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এমন সুন্দর একটা মেয়ে সে আমার সাথে প্রেম করবে বা এরকম কিছু একটা। তো মেয়ে যেহেতু অনেকটা সুন্দর ছিল, আমিও মোটামুটি অনেকটাই তার উপর দুর্বল হয়ে যাই। এবং এরকম করতে করতে আমি তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। রাত নাই দিন নাই, সারাক্ষণই তাদের এরিয়াতে যাই। সে কিন্তু খুবই নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিল। ওর বাবা সে সময় তো আপনার বেবি ট্যাক্সি চালাইতো, চট্টগ্রাম শহরে বেবি ট্যাক্সি চালাইতো, নিজেদের বেবি ট্যাক্সি ছিল এবং তারা একটা বস্তি এরিয়াতে থাকতো। খুবই নিম্নবিত্ত পরিবারের মেয়ে, তবে মনে হয় যেন ওকে দেখলে গোবরের পদ্ম ফুল। মানে ও পারিবারিক অবস্থা যেমনই হোক, বাট ও দেখতে শুনতে খুবই সুন্দরী ছিল, এক কথায় বলতে গেলে অসাধারণ। তো যাই হোক, তখন আমি ওদের এলাকাতে যাইতাম, মানে ওর জন্য পুরো পাগল হয়ে যাই। পড়াশোনা যাই বলেন, যেটাই বলেন, আমার কোনো কিছুর প্রতি আর কোনো মনোযোগ নাই। আমি শুধু ওর প্রতি ফোকাস দিতাম, ওকে ভালোবাসতাম, সম্পূর্ণ ওর উপরে আমি তখন দুর্বল হয়ে যাই। এভাবে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। তখন 1 বছর পর ওর সাথে আমি সম্পর্কের মাঝে থাকি, মানে প্রেমের সম্পর্কে থাকি। 1 বছর পরে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তখন আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ হয়, মানে রেজাল্টটা খুব বাজে হয়। পাশ করি, কিন্তু মানে একেবারে বাজে একটা রেজাল্টে পাশ করি। এখন মানে ইন্টারমিডিয়েটের রেজাল্টটা খারাপ হওয়ার পরে আব্বা মা দুজনেই ভেঙে পড়ে, মানে যে আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল, অথচ ইন্টারের রেজাল্টটা এরকম খারাপ আসলো, তারা খুবই ভেঙে পড়ে। এবং আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, প্রত্যেকে বলতেছে যে মানে আকিব এত খারাপ রেজাল্ট করবে, এটা তো হতেই পারে না। আমারও তখন মনটা ভেঙে গেল যে আসলেই ঘটনা কি, আমার রেজাল্ট এতটা খারাপ হওয়ার কারণ কি। এরকম করে চিন্তা করতে করতে আমি দেখলাম যে আসলে মূলত আমার রেজাল্ট খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে পায়েল। আমি যখনই পায়েলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছি, ওর সাথে আমার প্রেম ভালোবাসা হচ্ছে, ওই মুহূর্তটা থেকে আমার পড়াশোনার প্রতি মন একেবারেই উঠে গেছে। একেবারেই মন উঠে গেছে বললেই চলে। আমি বইপত্রের প্রতি কোনো মনোযোগ নাই, কোনো পড়াশোনা করি না, এবং সারা রাত দিন মিলিয়ে শুধু পায়েলের সাথে গল্পগুজব করতাম। এবং রাতে ঘুমোতে গেল পায়েলকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে আমি ঘুমিয়ে যেতাম। যার কারণে দেখা গেল যে আমার একটা জায়গায় এসে আমি খুবই স্ট্রেস হয়ে গেলাম যে না, আমি আর এই সম্পর্কটা রাখবো না বা এই সম্পর্কের মাঝে থাকবো না। এই প্রেমের সম্পর্ক আছে বলেই কিন্তু আমার আজকে এই দুর্দিন দেখা লাগতেছে। আমি পায়েলের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। তো ইন্টারের রেজাল্ট আউট হওয়ার পরে আমি আস্তে আস্তে করে ওর কাছ থেকে সরতে শুরু করি, ওর সাথে কথা বলি না, ওর কাছ থেকে দূরে থাকি। এমন করতে করতে আমি তখন অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ও যেটাতে ভর্তি হয় আমি সেটাতে ভর্তি হই না, ওরও রেজাল্ট মোটামুটি ভালোই হয়। তো আমি পাশাপাশি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, দেখা গেল ও সারাক্ষণই মানে আমাকে বিরক্ত করতে থাকে, কখনো এই ছেলে দিয়ে, কখনো এই মেয়ে দিয়ে, বিভিন্ন ধরনের ছেলে মেয়ে দিয়ে আমাকে বিরক্ত করতে থাকে। আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, আমার সাথে সম্পর্কে জড়াতে চায়, মানে এরকমভাবে ও সবার কাছে বলে যে আমার আকিবকে ভালো লাগে, আমি ওর সাথে রিলেশন করবে, মানে ও কেন আমার সাথে ইগনোর করতেছে, আমার সাথে কেন কথা বলে না। আমি ওকে মানে ফেস টু ফেস বলেছিলাম যে দেখো, আমি তোমার সাথে সম্পর্কে জড়ানোর পরে আমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে, আমার রেজাল্ট অনেক বেশি খারাপ হয়েছে, যার কারণে আমি আসলে তোমার সাথে সম্পর্কে থাকতে চাই না, আমি তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাই, কারণ তোমার সাথে রিলেশনে রাখলে আমার পড়াশোনাটার খুবই ক্ষতি হবে। তো ও তো আর এটা বুঝে না, কারণ তো আমাকে ভালোবেসে ফেলছে, মেয়ে মানুষ তো একবার মন দিয়ে দিছে। এখনও আমার জন্য প্রচুর পাগলামি করতেছে, পাগলামি এত পরিমাণের পাগলামি করে, আমাদের ক্যাম্পাসের সামনে এসে দাঁড়ায় থাকে, বন্ধুবান্ধব যারা আছে সবার কাছে বলতে থাকে, রাস্তাঘাটে সিন ক্রিয়েট করতে থাকে, খুব বাজে একটা অবস্থা। তো এরকম করতে করতে তখন আমি অনার্সে পড়তেছি, আমার ওর প্রতি আর কোনো মনোযোগ নেই, বা ওকে আমি ওর মতো করেই সাইড করে দিয়েছি। কিন্তু ও আমাকে পিছু ছাড়ে না, ও আমার প্রতি পাগলামি করে যাচ্ছে। তো ওই মুহূর্তটাতে আমার বড় ভাইয়া মানে আজিজ ভাইয়ের জন্য মেয়ে দেখা হইতেছে। আজিজ ভাই তখন অনেকটা বড় হয়ে গেছে, তো যেহেতু উনি একটু পাগল স্বভাবের মানুষ, এরপর আব্বা আম্মা চিন্তা করলো যে ওনাকে বিয়ে করাবে, বিয়ে করলে হয়তো গড়মুখী হবে, কিছুটা ভালো হবে। এবার তারা মেয়ে দেখতে শুরু করছে। আমার আব্বা আম্মা আমারেও বলে যে দেখ না, ভালো কোনো মেয়ে পাওয়া যায় কি না, যদি ভালো কোনো মেয়ে পাওয়া যায় তাইলে আমরা মানে ওরে বিয়ে করাবো, আজিজরে বিয়ে করাবো। তা আমাদের কলেজেরই একটা মেয়ে, ও একটা হিন্দু মেয়ে, সোনালি ছিল নাম। এই সোনালি একদিন আমার বলতেছিল যে দেখ, ও তো তোর জন্য মরে যাবে, পাগলামি করতেছে। তো আমি সোনালিরে বললাম যে আচ্ছা, আমার তো এখনো বিয়ের বয়স হয়নি, আর আমার এখনও বড় ভাইয়া বাকি আছে, ওর একটা কাজ করতে বল, আমার বড় ভাইকে বিয়ে করতে বল। এই কথাটা কিন্তু আমি খুব দুষ্টুমি করেই বলছিলাম, এমন না যে আমি কথাটা সিরিয়াস হয়ে বা খুবই সিরিয়াসনেস নিয়ে বলছিলাম। খুবই দুষ্টামি করে আমি সোনালিকে বলি যে একটা কাজ কর, তুই পায়েলরে গিয়া বল আমার বড় ভাইয়া আজিজ ভাইয়ের বিয়ে করার জন্য।
কারণ এখন আজিজ ভাইয়ের বিয়ে করার সময়, আমার এখনো বিয়ে করার সময় হয়নি। সুতরাং শুধু শুধু আমার পিছনে শ্রম দিয়ে আমার জন্য কষ্ট করে ওর কোনো লাভ হবে না, আমার আজিজ ভাইয়েরই বিয়ে করতে বল। তা এইটা বলার পরেই তখন করলো কি, সোনালি গিয়ে সম্ভবত পায়েলকে বিষয়টা বলে দিছে যে মানে আকিব তো আমাকে এরকম এরকম বললো, তার ভাইয়ের জন্য নাকি মেয়ে দেখা লাগতেছে, তার ভাইয়ের জন্য নাকি তারা মেয়ে দেখতেছে, এখন তোরে বলছে তার ভাইয়েরই বিয়ে করার জন্য। এর পরের দিনে হলো কি, ও বিকেলবেলা আমাদের ক্যাম্পাসে এসে বলতেছে যে আকিব, আমি তোমাকে বিরক্ত করতে আসি নাই, আমি তোমাকে বিরক্ত করবো না, জাস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলবো এবং এই ইম্পর্টেন্ট কথাটা বলে আমি চলে যাব, তুমি আমার কথাটা একটু শোনো। আমি তো এখন বললাম যে আচ্ছা ঠিক আছে বলো। ও আমাকে বলে, তোমার বড় ভাইয়ের জন্য নাকি মেয়ে দেখতেছো, আমি তোমার বড় ভাইকে বিয়ে করব। মানে ডিরেক্টলি আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো পায়েল? আমি তো সোনালিকে এটা দুষ্টমি করে বলছিলাম, কোনো সিরিয়াস হয়ে কিন্তু বলি নাই, সম্পূর্ণ দুষ্টমি করে বলছিলাম। এইটা আমার একটা দুষ্টমি ছিল, বাট তুমি এটা কী সিদ্ধান্ত নিতেছো? তুমি জানো আমার বড় ভাইয়ে কি? আমাকে আমার জানার দরকার নেই। আমি বললাম, দূর বোকা, আমার বড় ভাই একজন পাগল মানুষ, ওনার ব্রেনে সমস্যা আছে। তো ও আমারে বলে, পাগল হোক ছাগল হোক যাই হোক, আমি তোমার ভাইয়ের বিয়ে করব, তুমি তোমার ভাইয়ের সাথে আমার বিয়ের মানে কথাবার্তা মানে করাও। আমি বললাম, পায়েল একদম পাগলামি করো না, এটা টোটালি পাগলামি হচ্ছে এবং এই ধরনের পাগলামি করা ঠিক হবে না। আমরা বড় ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছি, এটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বিয়ে করাবো না, কারণ তুমি অনার্সে পড়তেছো, শিক্ষিত সুন্দরী একটা মেয়ে, আমার ভাইয়ার মতো একটা পাগল মানুষকে বিয়ে করে তুমি নিজের জীবন কেন নষ্ট করবা? এই সমস্ত কিছু করার দরকার নাই, তুমি ঠিকমতো পড়াশোনা করো এবং একটা সময় দেখবে তুমি আমার থেকে অনেক ভালো একটা ছেলে পেয়ে যাবা বিয়ে করার জন্য। তো এই কথাগুলোকে বলতেছিলাম, ও আমারে করলো কি, যে ওই দিনও আমার কাছ থেকে চলে গেছে। এইভাবে 5 থেকে 6 দিন পরে আমাদের বাসা থেকে একদিন আমার আব্বা বলতেছে আমরা মেয়ে দেখতে যাব, এক জায়গায় নাকি একটা বিয়ের বিষয় নিয়ে কথা বলছিল। তা আমারে বলে, তুই আজকে বিশ্ববিদ্যালয়ে যাইস না, তুই আমার সাথে চল, আব্বু বলতেছে। তা আব্বু যখন এরকম করে বললো, তাই আমি বললাম ঠিক আছে চলো। আব্বুর সাথে তখন আমি মেয়ে দেখার জন্য গেলাম। তো এই যখন মেয়ে দেখার জন্য গেলাম, অবাক করা বিষয় হচ্ছে, মানে যখন মেয়ে দেখলাম আমার মাথায় মনে হয় যেন আসমানটা ভেঙে পড়ছে। আমি দেখতেছি এটা পায়েল, মানে পায়েলদের বাসাতে আমি কখনো যাই না, ওদের বাসা কোথায় সেটাও আমি জানতাম না, বাট ওই এরিয়াতে যাই দেখি যেটা পায়েল, মানে মূলত পায়েলকে দেখার জন্য আসছি। তো ওরে দেখে আমি মানে তখন ওই মানে সবাই তো আছে, ফ্যামিলির সব মানুষগুলো আছে, মামা আছে এবং খালামণিরা আছে, অনেকেই আছে। আমি এখানে আর কোনো কথা বাড়াইলাম না, মানে কোনো কিছু বললাম না যে এটা কী হইল এবং এটা কিভাবে সম্ভব, মানে পায়েল কেন এই কাজটা করলো মানে আমার ভাইয়ার জন্য। বা আমি তখন আমার আব্বুকে শুধু আলাদা ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে আব্বু, এই প্রস্তাবটা তুমি কিভাবে পাইছো? আমার আব্বা বলে, ঘটকের মাধ্যমে। ঘটক আমারে জানাইলো এখানে একটা মেয়ে আছে ভালো, তো আমি ঘটকের মাধ্যমে জানতে পারছি মেয়েটাও ভালো, অনার্সে পড়াশোনা করে এবং মেয়ের বাবা একটু দুর্বল, একটু গরিব মানুষ, গরিব হলে তো সমস্যা নাই, আমরা এখানে বিয়ে করাবো তোর ভাইকে। তো আমার আব্বার এই কথা শুনে আমি তখন বললাম, চাচা ঠিক আছে, এখনই পাকা কথা দেওয়ার দরকার নেই, একটু সময় নাও, মানে একটু সময় নাও, আমরা এরপরে জানাবো। আমার আব্বা বলতেছে, কেন মানে পাকা কথা দেওয়ার লেট লাগবে কেন, আমরা এখনই বলে ফেলি। আমি বললাম, না আব্বা একটু টাইম নাও। আব্বুরে এটা বললাম, পরে আমরা এখানে আংটি আর পরাইলাম না, মেয়ের বাবারে বললাম যে ঠিক আছে আমরা জানাবো। তো ওই সময় কিন্তু আবার মোবাইল ফোন বের হয়েছে, মানে মোটামুটি সবার হাতে হাতে মোবাইল ফোন টোন বের হয়েছে, ওই যে বাটন সিস্টেম ফোনগুলো তখন চালাইতো। তো আমি তখন করলাম কি, ওই সময় পায়েলের কাছে একটা মোবাইল আছে, আমার কাছেও ফোন আছে। তো নতুন নতুন তখন ওই যে সিরিজেল মোবাইলগুলো, সিরিজেল যারা চিনেন আর কি, ওই মোবাইলগুলো ছিল আর কি, বিশেষ করে ওগুলোই বেশি চলতো। সিরিজেল ছিল নাম, মানে সিমের সাথে মোবাইল কানেক্ট আর কি, আলাদা কোনো সিম লাগাইতে পারবো না, একটা ফোনে একটাই সিম ছিল। তো এবার আমি করলাম কি, আমি তখন পায়েলরে কল দিলাম, বাসায় যেয়ে কল দিছি, ও তখন কল রিসিভ করছে। আমি বললাম, পায়েল এটা তুমি কী করলা? আমার বলে, কী করলাম মানে? আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যা করতেছো তা কি ভেবে চিন্তে করতেছো নাকি আমার সাথে রাগ করে করতেছো? ও আমারে বলে যে না, আমি তোমার উপর রাগ করে করতেছি না, আমি যা করতেছি যেটাই করতেছি আমি সম্পূর্ণ ভেবে চিন্তে এবং সুস্থ মস্তিষ্কেই করতেছি। আমি বললাম, না এটা তুমি ঠিক করতেছো না, তুমি আমার ভাইয়াকে কতটুকু চিনো? আমি ছোটোবেলা থেকে ভাইয়ের সাথে বড় হয়েছি, ভাইয়া খুবই উগ্র মেজাজি এবং ভাইয়া এক কথায় বলতে গেলে একজন মেন্টাল মানুষ। তোমার মতো একটা শিক্ষিত নম্র ভদ্র এমন ফ্যামিলির ভালো একটা মেয়ে, তুমি তো আমার ভাইকে বিয়ে করে কেন জীবনটা নষ্ট করবা? ও আমাকে বলে, আমি তোমার ভাইয়াকে দেখছি, তোমার ভাইয়াকে আমার ভালো লাগছে, আমি ওনাকে বিয়ে করব, আর তুমি আমাকে ভাবি করে সম্মান করে কথা বলবা, তুমি নিয়ে পাগলামি করবা না, এই বলে তখন লাইনটা কেটে দিল। আমি ওরা বুঝাইতে পারলাম না, বুঝাইতে না পাইরা পরে আমি একজন ওর বাবার কাছে গেলাম, যেহেতু আমার ক্লাসমেট, ওর সাথে আমার 1 বছরের মতো রিলেশন ছিল এবং সেখানে তো মানে ওর জীবনটা এইভাবে নষ্ট হবে এটা আমি হতে দিতে পারি না। একদিন আমি গোপনে ওর বাবার কাছে গেলাম, ওর বাবা বেবি ট্যাক্সি চালাইতো, ওনার কাছে গেলাম, মানে ওনারে গিয়া বললাম যে আঙ্কেল দেখেন এমন এমন ঘটনা, তো আপনি তো হয়তো বিষয়টা জানেন, এগুলো হইতেছে।
পরে উনি আমারে বলতেছে যে আমি তো আমার মেয়ে তো বলতেছে ছেলে নাকি ভালো। আমি বললাম যে না, আমার ভাই তো আমি জানি ভাইয়ার মাথায় একটু সমস্যা আছে, ব্রেনে সমস্যা আছে, ভাই একটু পাগল। তো আমি দেখলাম পায়েলের বাবারও তেমন কোনো দ্বিমত নাই যে আমার ভাইয়া পাগল, ভাইয়ার ব্রেনের সমস্যা আছে। এটা জানার পরও মানে মানে উনার কোনো রিয়াকশান নাই আর কি, উনি ওনার মতো রয়ে গেল। আমি পায়েলের বাবারও রাজি করাতে পারলাম না, ভাই বিয়ে আমি ভাঙতে পারলাম না। এবং এরপরে যেটা হইলো যে আমি পুরোপুরিভাবে আমার যে ক্লাসমেটগুলো আছে, বন্ধুগুলো আছে, আমরা যে একসাথে কলেজে পড়ছি, সবার কাছে তখন গিয়া বলতেছি, দেখ পায়েল এরকম পাগলামি করতেছে, এবং পায়েলরে যেমনি পারিস বুঝা আমার ভাইয়া হচ্ছে পাগল। ও জেনে শুনে একটা পাগল মানুষকে কেন বিয়ে করবে, ও নিজের জীবনটা কেন এভাবে নষ্ট করতেছে, তোরা ওরা একটু বুঝা এবং ওরা ওখান থেকে ফিরে আন। যতভাবেই বললাম, যেভাবেই বললাম, কিন্তু কাজের কাজ কোনো কিছুই হলো না। দিন শেষে ফাইল আমার ভাইয়াকেই বিয়ে করবে ওই সিদ্ধান্তই তখন আমার পরিবারের সাথে একটা বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেল। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, আমি শত চেষ্টা করেও এই বিয়ে থেকে পায়েলকে সরাইতে পারলাম না, পায়েলকে সরাইতে পারিনি। এবার বিয়ের দিন তারিখ ঠিক, এবং বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাওয়ার পরে ওই ডেট অনুযায়ী তখন পায়েলের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল। এবং আমি ওই দিনটাতে কেমন যে একটা অবস্থার মধ্যে ছিলাম ভাই, আপনাকে বলে বোঝাতে পারবো না যে ও কেন এই কাজটা করতেছে। অ্যাটলিস্ট তো তার মাথার মধ্যে এটা থাকা উচিত যে আমার ভাই একটা পাগল মানুষ, কোনো কিছু না জেনে না বুঝে আমার ভাইকে বিয়ে করে ফেললো। সেদিন তাদের বাসর রাতও হলো, এবং ও আমাদের পরিবারে আসার পর থেকে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমার বাবা মায়ের সাথে ওর ব্যবহার এত ভালো ছিল, এত যে ভালো ছিল যা বলার মতো না। আমার আব্বা আম্মা, বিশেষ করে আমার মা, পায়েলকে ছাড়া কিছুই বোঝে না। পায়েল যেন আমার মা নেই, আমার মায়ের কলিজার টুকরা। আমার মায়ের টোটালি কথা হচ্ছে পায়েল আমার মায়ের থাকতে হবে, পায়েলকে ছাড়া আমার মা কিছুই বোঝে না। সারাক্ষণই শুধু পায়েলের প্রতি টান, পায়েলের প্রতি ভালোবাসা, এবং পায়েলের প্রতি আমার মায়ের সব কিছু, এক কথায় বলতে গেলে। আর পায়েলও আমার পরিবারের সাথে এমনভাবে মিশে গেছে যা বলার মতো না, যেটা কখনোই আমার কল্পনাতেও ছিল না যে আমার পরিবারের সাথে ও এমনভাবে মিশে যাবে, আমার পরিবারকে এমনভাবে হ্যান্ডেল করবে। এইটা কখনোই আমার কল্পনায়ও ছিল না, কিন্তু বাস্তবে এসে দেখি যে এমনটাই। তো যেহেতু পরিবারের সাথে মিশে গেছে, ভালো আছে, আমিও চাই আলহামদুলিল্লাহ ভালো থাকুক। এভাবে আমার ভাইও তখন পায়েলকে ছাড়া কিছুই বুঝতো না। আমি জীবনে দেখিনি যে ভাইয়ের বাসা বাইরে থেকে কার জন্য কিছু কিনে আনতে। ভাইয়া বাইরে থেকে ঝালমুড়ি, আচার, তারপরে এইটা ওইটা দেখতাম পায়েলের জন্য কিনে আনে। এইসব দেখার পরেও না আমার কাছে অনেকটা ভালোই লাগলো যে ঠিক আছে, যেহেতু সংসার জীবনে পায়েল আমার ভাইয়ের সাথে আসে বা থাক, আমি আসলে খুব খুশি হলাম। আমার মনে কোনো অভিযোগ রইল না যে ঠিক আছে ওরা ভালো থাকুক, ভালোভাবেই আছে। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমার মা, কথা হলো মায়ের সারা দুনিয়া একদিকে, পায়েল একদিকে। আপনি বিশ্বাস করবেন না, আমার আম্মা খায় না। ও ওর বাড়িতে বেড়াইতে গেছে, আমার আম্মা ভাত খায় না, খাওয়া দাওয়া ছেড়ে দিছে। পায়েল কবে আসবে, পায়েল আসলে পায়েলের সাথে খাবে, উনি একা একা খাবে না, মা একা একা খাবে না। ঠিক এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা। তো এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা, এই দৃশ্যগুলোই তখন আমি এখানে দেখতেছি। তো যাই হোক, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন করে টাইমগুলো পাস হতে হতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার আব্বার সমস্যা দেখা দিল। আমার আব্বার হাড়ে সমস্যা দেখা দিল, এবং খুব মারাত্মকভাবে আমার আব্বা তখন অসুস্থ হয়ে গেল। এবং আব্বু অসুস্থ হয়ে গেল, বিশ্বাস করবেন পায়েল টোটালি আমার আব্বুকে ছাড়া কিছু বোঝে না। হসপিটাল আমার আব্বুর হাত পা টিপে দিতেছে। আমাদের পরিবারের পায়েলকে পাওয়ার পরে মনে হলো যেন আমাদের পরিবারে আমরা একটা স্বর্গীয় মানুষ পাইছি। পরিবারের প্রতি ওর, আমাদের পরিবারের প্রতি ওর এত টান, এত ভালোবাসা। পরিবারের আমার আব্বাকে ছাড়া আব্বা অসুস্থ, কান্না করতে করতে মরে যেতেছে হসপিটালে, যে আমার আব্বা অসুস্থ, এরকম কান্না করতেছে। আমার আব্বাও তাকে নিজের মেয়ের মতো করে আদর করতো। এই করতে করতে আমার আব্বা প্রায় 41 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি থাকে, হার্টের সমস্যা ছিল। এবং 41 দিন পরে আমার আব্বা চট্টগ্রাম মেডিকেলে মারা যায়। হঠাৎ করে আসলে হার্টের সমস্যা দেখা দিল। আমার আব্বা অনেকটা মোটা ছিল, সারাক্ষণই ধরেন আপনার হোটেলে থাকতো, বেশিরভাগই হোটেলে খাওয়া দাওয়া করতো। তো হোটেলে তেল জাতীয়, চর্বি জাতীয় খাবারগুলো খাইতো, আর সারাক্ষণই হোটেলের ক্যাশে বসে থাকতো। যেই কারণে দেখা যায় যে আব্বুর হঠাৎ ওই মৃত্যুতে আমাদের গোটা পরিবারটা ওই সময় ভেঙে পড়ে, গোটা পরিবারটাই ভেঙে পড়ে। তো আমি তখন অনার্সে পড়তেছি, তো চিন্তা করতেছি এখন কি করব। অনার্সে পড়তেছি, একে তো পড়াশোনা চালানো লাগতেছে, এবং আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের দোকানটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। ভাইয়া তো প্রতিবন্ধী, ভাইয়ার কথা বলে তার লাভ নাই। আর যেমনই ছিল, যাই ছিল, ভাইয়া আগে দোকানে একটু সময় দিত, দোকানে যাইতো, দোকানে কাজবাজ করতো। কিন্তু পায়েলকে বিয়ে করার পরে ভাইয়া টোটালি আর ঘর থেকে বেরোয় না। পায়েলকে বিয়ে করার পরে ভাইয়া দুনিয়াদারি সব ছেড়ে দিছে, সারাক্ষণই পায়েলের সাথে বসে থাকে, এবং পায়েলকে ছাড়া ভাইয়া কিছুই বোঝে না। টোটালি পায়েলকে জড়িয়ে ধরে উনি পুরো দিন কাটিয়ে দেয়। যাই হোক, আমি তো ওভাবেই পড়ে আসি যে ঠিক আছে এখন আর কি করা, যা হইতেছে পরিবারে তাই তো আমি দেখতেছি।
তো আমি তখন এই পড়াশোনাও করতাম, তার পাশাপাশি হোটেলও সামলাইতাম। 2টা সাইড সামলাইতে আমি খুব হিমশিম খেয়ে যেতাম। আমার প্রচুর কষ্ট হতো, খুব ঝামেলা হতো। এরপর আমি 2টা সাইড ঠিকমতো সামলাইতাম। আর পায়েল আমাদের পরিবারের জন্য যে এত কিছু করতেছে, আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমি তো আমার আম্মুকে, দুনিয়া একদিকে আমার আম্মু একদিকে, ও আমার আম্মুকে অসম্ভব রকমের ভালোবাসে, যার জন্য পায়েলের প্রতিও আমার এক অন্যরকম ভালোবাসা জন্মে যায়। আমি বাইরে থেকে মাঝে মাঝে এটা ওইটা ওর জন্য নিয়ে যাই, বা কোনো সময় ড্রেস পাইলে ড্রেস নিয়ে যাই, এই সেই সব কিছু নিয়ে যাই। পড়াশোনাও করতেছি, হোটেলও সামলাইতেছি। অবশ্যই ওই সময়তে আমার পড়াশোনায় খুব সমস্যা হতো। ধরেন আপনার সকাল 7টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত হোটেল সামলাইতাম, ক্যাশে বসতাম। বুঝেন তো, ভাতের হোটেল, এখানে ক্যাশে যদি না বসি তাহলে যে কোনো সময় যে কোনো মানুষ বসাইলাম, যারে বসাইলাম সে টাকা মাইরে দিলে তো আমি কিছু করতে পারবো না। তো যার কারণে দেখা যায় ক্যাশটা পুরো নিজের হাতেই রাখতাম। এটা আমার আব্বুর শিখিয়ে দেওয়া ছিল যে ক্যাশ কখনো কারো হাতে দেওয়া যাবে না। তো এই ক্যাশটা নিজের হাতেই রাখতাম। তো যার কারণে দেখা যায় যে আমার পড়াশোনায় খুব ক্ষতি হয়েছে, পড়াশোনায় প্রচুর ক্ষতি হইতে আছে। তারপরও পড়াশোনা কন্টিনিউ করি, হোটেলও সামলাই। এই করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। ইতিমধ্যে পায়েলের ঘরে কোনো সন্তান হলো না। তো এইভাবে একদিন পায়েল আমাকে বলতেছে কি যে, আমাকে বলে, আকিব তোমার একটা কথা বলবো, আমার না মিষ্টিকে দিচ্ছ কেন, আমার জন্য মিষ্টি নিয়ে আইসো। আমি একদিন এটা বলতেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। ও তো কোনো দিন আমাদের আমার ভাইকে বিয়ে করার পরে এই পর্যন্ত কখনো কোনো দিন আমাকে কোনো কিছু খাইতে বলে নাই, কোনো দিন বলে না যে আমি এটা খাবো, আমাকে এটা আইনা দাও। তো ওই দিনও আমার বললো মিষ্টি খাবে। তো আমার তখন মনে হলো যে যেহেতু মিষ্টি খাইতে বলছে, আমি ওর জন্য একটা স্পেশাল মিষ্টি আনবো। তা আমাদের এই এলাকা থেকে অনেক দূরে একটা হিন্দু পাড়া আছে, ওইখানে তারা নিজের হাতে রসগোল্লা বানায়, হাতে বানায় রসগোল্লাটা। এটা অনেক স্বাদ হয়, প্রচুর স্বাদ হয়। কিন্তু আমি করলাম কি, বিকেলবেলা ওইখানে গেছিলাম, ওইখান থেকে রসগোল্লা কেনার জন্য গেছিলাম। ওইটা একটু বস্তি এলাকা ছিল, অনেকটা দূরে। তো সেই জায়গা থেকে রসগোল্লা নিয়ে আসার সময় আমি হঠাৎ ছিনতাইকারীর কবলে পড়ি। তো ছিনতাইকারীর কবলে পড়ি এবং তারা আমার কাছ থেকে মোবাইল ফোন টোন, আমার কাছে যা ছিল সব কিছু নিয়ে যায়। এবং আমার এই যে আমি দিতে চাই না, যার জন্য আমার এইখানে একটা পোঁচ দেয়, ব্লেড দিয়ে আপনার ছুরি দিয়ে একটা পোঁচ দেয়। আমার এটাতে খুব ইনজুরি হই। এরপরও আমি মিষ্টি নিয়ে তারপরে বাসায় আসি। বাসায় আসার পরে এবং তারা তো আমার রক্ত দেখে সবাই অবাক যে কী হইল। আমি তখন বললাম যে এই ঘটনা, মিষ্টি আনার জন্য ওখানে গেছিলাম। তো আমার আম্মা আমারে বলতেছে, তাই মিষ্টি আনতে হলে তোর ওইখানে যাওয়া লাগবে কেন, মিষ্টি কি এদিকে বিক্রি করে না? আমি বললাম যে না মা, ওই তো পায়েল মিষ্টি খেতে চাইছে, তো ওখানকার মিষ্টিটা অনেক ভালো, সে জায়গার মিষ্টিটা অনেক ভালো, এই জন্য আমি ওখান থেকে মিষ্টি আনতে গেছিলাম। আমার আম্মা বলে, তো এত রাতের বেলায় গেলি কেন, কেন গেলি ওই এরিয়াতে, এটা তো ভালো এরিয়া না, এরপরেও গেলি কেন? যাই হোক, তো এরপরে তখন ও মিষ্টি খাইলো বা যাই হোক, আমার হাতে ব্যান্ডেজ হলো। আমি তখন রাতের বেলায় শুয়ে আছি, আনুমানিক মধ্যরাতের কাছাকাছি। তখন এসে আমার কে জানি আমার দরজা এরকম করে টোকা দিতেছে। আমি রুমের ভিতর থেকে বললাম কে, বলে পায়েল। আমি পায়েল বলার পরে তখন দরজা খুলছি, ও তখন দেখলাম। আমি বললাম যে তুমি? পরে বলতেছে তোমার কি ব্যথা করতেছে? আমি বললাম যে না, আমার তো ব্যথা করতেছে না, আমি ঠিক আছি। এত রাতের বেলায় আমার ঘরে আসছো, এটা তো ভালো দেখাবে না, আম্মা দেখলে বা কেউ দেখলে তো খারাপ মনে করবে। আমাকে বলে, আমি বললাম যে ভাইয়া যদি দেখে তাহলে তো ভাইয়া মাইন্ড করবে। আমারে বলে, তুমি জানো না তোমার ভাইয়া পাগল? আমি বললাম তা জানি পাগল, কিন্তু এখন তো, আগে তো জানতাম যে দুনিয়ার পাগল, বাট এখন তো দেখি বউয়ের জন্য পাগল। তার বউ তার সাথে নাই, সে তো পাগল হয়ে যাবে। ও আমারে বলতেছে না, তোমার ভাইয়া রাতের বেলায় ঘুমাইলে উনি আর উঠে না। আচ্ছা ঘুমাক, আমি একটু তোমার কাছে আসছি, আমি কি তোমার এখানে একটু হাত একটু ইয়ে করে দিব, হাত পাগুলো একটু টিপিয়ে দিব? আমি বললাম পায়েল, তুমি কি পাগল হয়ে গেছো? এই সমস্ত পাগলামি বন্ধ করো। মধ্যরাতে তুমি আমার ঘরে এসে আমার হাত পা টিপে দিবা, এটা যদি কেউ দেখতে পায় তাহলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, তাকে তুমি একবার চিন্তা করে দেখছো? ও আমাকে বলে, দেখো তুমি আমার জন্য মিষ্টি আনতে গিয়ে এত বড় একটা আঘাত খাইলা, মোবাইল ফোন টোন সব কিছু হারাইলা, তোমার শরীরে আঘাত আসছে, তোমার শরীরে ইনজুরি হয়েছে, আমি কি এইটুকু তোমার করতে পারি না? তখন কিন্তু আমার প্রচুর জ্বর, হঠাৎ করে আমার হাতে হাত দিয়ে দেখতেছে আমার হাত পুড়ে যাইতেছে জ্বরে। আমি তখন জ্বরে ভুগতেছিলাম। পরে আমারে বলে, আমি তোমার কপালে একটু জলপট্টি দিয়ে দিই। তো আমি মানা করতেছি, ও তারপরও কী করলো, জলপট্টি নিয়ে আসছে। আইন আমার কপালে একটা কাপড় ভিজিয়ে তারপর আমার মাথার মধ্যে দিচ্ছে এবং দিতে দিতে আমাকে বলতেছে, আকিব তোমাকে একটা কথা বলি। আমি বললাম হ্যাঁ বলো। বলে, আকিব আমি না তোমাকে ভালোবাসি। এটা শুনেই মনে হয় আমি অবাক হয়ে গেলাম, কী ব্যাপার? আমি বললাম তুমি আমারে ভালোবাসো? আমাকে বলে হ্যাঁ, আর তোমাকে ভালোবাসি বলি আমি তোমার ভাইকে বিয়ে করছি। তোমাকে তো আমি পাবো না, আমার জীবনে তো আর তোমাকে পাওয়া হবে না, যার জন্য যাতে আমি সারাক্ষণ একটু তোমার পাশাপাশি থাকতে পারি, তোমার কাছাকাছি থাকতে পারি, জাস্ট এই জন্যই আমি শুধুমাত্র এই জন্যই আমি তোমার ভাইকে বিয়ে করছি। আমি তখন বললাম, পায়েল যা হবার তা হয়ে গেছে, আর এখন এসব কথা বলে পারিবারিকভাবে ঝামেলাটা বাড়ায়ও না। এটা যদি কোনো দিন কেউ জানতে পারে
বিয়ের আগে তোমার সাথে আমার রিলেশন ছিল, তাহলেও বড় ধরনের ঝামেলা হয়ে যাবে, মানে এই ঝামেলাগুলা মানে আমি নিতে পারবো না, তুমি প্লিজ মানে স্টপ করো। তো ও তখন ওই দিন খুব পাগলামি করে, মানে আমার হাত পা টিপে দেয়, আমার মাথা টিপে দেয়, মানে এক কথায় বলতে গেলে ও যেন আমার ছাড়া কোনো কিছুই বোঝে না ওই মুহূর্তে ওই জায়গায়। তো অনেক রাত পর্যন্ত ছিল, আমি বললাম পায়েল এখন চলে যাও, তো এখন আর থাইকো না, ও তখন চলে গেছে। তো এরপরে দেখা গেলো ঠিক সেদিনকার পর থেকে পায়েল আমার প্রতি কেমন জানি একটা অন্যরকম ভালোবাসা দেখাতে শুরু করে, মানে একটু ওভার আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। আমার জামা কাপড় ধুয়ে দিতেছে, আমি না আসলে খাবার খাচ্ছে না, মানে ভাইয়ের থেকে ও তখন আমার উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে বেশি বেশি। তা আমি কিন্তু আমার ভাইয়াকে অনেক ভালোবাসি, ভাইয়াকে অনেক ভালোবাসি। তো আমার মনে হলো যে ভাইয়া পাগল হতে পারে, কিন্তু তার বউয়ের ভাগ যদি অন্য কেউ নিয়ে যায়, ভাইয়া কিন্তু এটা সহ্য করতে পারবে না। তো আমি যতই পায়েলরে বুঝাই যে তুমি এটা করো না, এভাবে পাগলামি করো না, ভাইয়ার মনে কষ্ট যাবে, ভাইয়া কষ্ট পাবে, তুমি আমার কাছে রাতের বেলা আইসো না, যতই বলি যেভাবেই বলি এতে আসলে আর কোনো কাজ হয় না। ও আমার এই কথাগুলোর কোনো মূল্যায়ন করে না, মানে আমার এই কথাগুলোর কোনো দামই দেয় না। ও সর্বোপরি ওর মতো করেই, মানে যেটা করতে মন চায় ওর মতো করেই করে, মানে আমার কথার কোনো ভ্যালু বা আমার কথার কোনো মূল্য ওর কাছে নাই। তো যাই হোক, এরপরেও পড়ে আসি যে ঠিক আছে দেখা যাক কী হয়, এরকমটা করতেছে, হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে বা ভালো হয়ে যাবে। কিন্তু ওর আর আমি ঠিক হওয়া ভালো হওয়ার কোনো কিছুই দেখলাম না। এবং এই যে আমার প্রতি এতটা দুর্বল বা আমার সাথে এগুলো করে, যার কারণে ভাই একটা সময় হলো কি আমিও না মোটামুটি তার উপর অনেকটা দুর্বল হয়ে গেছি, মানে তার উপর অনেকটা দুর্বল হয়ে গেছি, মানে তারাও না দেখলে আমার ভালো লাগে না, এবং ভিতরে কেমন জানি তার প্রতি এক অন্যরকম ভালোবাসা জন্মায় গেছে ওই সময়টাতে। তখন কিন্তু আমি অনার্স পরীক্ষা দিব ওইরকম একটা ভাব। তো এরপরে হলো কি আমি অনার্স পরীক্ষাটা দিলাম না, আমি এইটুকু বলে রেখে আমি অনার্স পরীক্ষাটা দিই নেই। তখন ব্যবসা বাণিজ্য করতাম, দোকান সামলাইতাম, আমি পড়াশোনা করতে গেলে আমার দোকান চলবে না, যার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছি। তো চিন্তা করলাম যে ও যেভাবে আমার উপর দুর্বল হয়ে যাচ্ছে বা আমিও যেভাবে তার উপর দুর্বল হয়ে যাচ্ছি, এইটা তো ভবিষ্যতে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, ভবিষ্যতে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এখন এটার কি করা যায় আমি নিজে নিজে চিন্তা করলাম, এবং চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে না, আমি একটা বিয়ে করে ফেলবো। ধরেন আমি যদি একটা বিয়ে করে ফেলি তাহলে তার কোনো প্রবলেম নাই, আমি আমার বউকে নিয়ে থাকবো, আমার বউয়ের প্রতি তখন আমার টান ভালোবাসা বাড়বে, তখন তো আর ওর প্রতি আমার এই জিনিসটা থাকবে না, এখন যে দুর্বলতাটা কাজ করে এটা থাকবে না। আর আমি বিয়ে করে ফেলার পরে ও যে আমার উপরে একটা মানে আমার উপরে একটু দুর্বল বা আমাকে পেতে চায়, ওর ভিতরে তখন আর এই জিনিসটা কাজ করবে না। যেহেতু আমি মেরিড, আমি বিয়ে করে ফেলছি, তো তখন তার এই খারাপ লাগাটা কাজ করবে না। এই সিদ্ধান্তটা নিয়েই হলো কি আমি তখন বিয়ের সিদ্ধান্ত নিলাম, আমার আম্মাকে জানাইছি। তা আম্মাকে জানানোর পরে এই বিষয়টা তখন পায়েল জেনে গেছে, মানে আম্মুর মাধ্যমে পায়েল জানছে। জানার পরে ও আমাকে বলতেছে যে তুমি নাকি তোমার আম্মাকে বলছো মেয়ে খোঁজার জন্য তুমি বিয়ে করবা। আমি বললাম হ্যাঁ, মাকে বলছিলাম মেয়ে দেখার জন্য, আমি তো বিয়ে করব, কেন আমার বিয়ের বয়স হয়েছে না, তুমি স্বামী নিয়ে থাকো, তো আমি কি বিয়ে করবো না? ও আমাকে বলে তুমি আমাকে বিয়ে করো, এভাবে ডাইরেক্ট। আমি বললাম পায়েল এটা তুমি কী বলতেছো, পাগল হয়ে গেলা নাকি? তুমি অলরেডি আমার ভাইয়ের সংসার করতেছো। ও বলে আমার তো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, তাহলে সমস্যা কি আমাকে বিয়ে করলে? তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার ভাইকে ডিভোর্স দিয়ে দিব। আমি তখন বললাম মা, তুমি আমার ভাইকে ডিভোর্স দিলে আমার ভাইয়া মরে যাবে, আমার ভাইয়া বাঁচবে না, এরকম কথা কখনোই মুখে আনো না। ভাইয়ার সারা পৃথিবী একদিকে, তুমি একদিকে, সুতরাং এই কথা আর কখনোই মুখে আনবা না। ও আমাকে বলতেছে যে দেখো আমি তোমাকে ভালোবাসি, আর শুধু তোমাকে ভালোবাসি বলি আমি তোমার ভাইয়াকে বিয়ে করছি। তোমার ভাইয়ের সাথে রাতের বেলায় থাকি ঠিক আছে, কিন্তু কোনোদিনও মন থেকে তোমার ভাইয়ের উপর আমার কোনো অনুভূতি আসে না। কিন্তু বিশ্বাস করো, যদি তুমি বিয়ে করো আকিব, তুমি যদি বিয়ে করো তাহলে এই সংসারটা নষ্ট হয়ে যাবে। শুধু সংসারটাই নষ্ট হবে না, এই গোটা পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আমি তোমার ভাগটা পৃথিবীর অন্য কোনো মেয়েকে দিতে পারবো না। আমি তোমাকে জাস্ট স্ট্রেট কাট বলে দিতেছি যে তুমি বিয়ে করবা না, আর তুমি বিয়ে করা মানেই আমাদের পরিবার ধ্বংস হয়ে যাওয়া। আমি বললাম এগুলো তুমি কি বলতেছো পায়েল, এই সমস্ত কথাগুলো তুমি আর কখনোই বলো না, এগুলো কী ধরনের কথা? আমার বিয়ের বয়স হয়েছে তো আমি বিয়ে করবো না? আমি কি সারা জীবন আইবুড়ো থাকবো? ও আমাকে বলে হ্যাঁ, তোমার যা প্রয়োজন হয়, যেটা প্রয়োজন হয় আমি তো রেডি আছি, তোমার সমস্ত ইচ্ছা পূরণ করার জন্য আমি তো আছি। আমি বললাম তুমি আসো ঠিক আছে, কিন্তু তুমি তো আমার ভাইয়ের বউ, আমার কি বাচ্চা কাচ্চা লাগবে না? ও আমাকে বলে হ্যাঁ আমি ভেবে নিব, সমস্যা কি? তোমার ভাইয়ের ওখান থেকে তার আমার ভেবে হচ্ছে না, সো আমি তোমার বাচ্চা নিব। তা আমি ওর কথা শুনে বলতেছি পায়েল আসলেই রীতিমতো তুমি পাগল হয়ে গেছো। আমি ভেবেছিলাম যে তোমার মনে হয় মাথা টাথা সব ঠিক আছে, বাট এখন দেখে মনে হচ্ছে যে না, তোমার আসলেই ব্রেনে সমস্যা আছে। তুমি যা করতেছো তা সম্পূর্ণ পাগলামি, এবং প্লিজ এসব পাগলামি বন্ধ করো, এই পাগলামের কোনো মানেই হয় না, তুমি এসব বন্ধ করো। ও তখন দেখলাম যে না, প্রচুর পরিমাণে ঝামেলা করতেছে, যে আমাকেও বিয়ে করতে দিবে না, মানে অন্য কোথাও বিয়ে করবো এইটা অ্যাটলিস্ট ওর সহ্য হবে না, আমাকে বিয়ে করতে দিবে না।
তারপর আমি মাকে বললাম যে মা তুমি মেয়ে খোঁজো, যেখানে ভালো মেয়ে পাবা আমি বিয়ে করব, এই নিয়ে তুমি আর মানে কোনো ঘাটাঘাটি করো না বা কোনো কথা বললো না। আমার আম্মা তখন আম্মার মতো করে মেয়ে খোঁজাখুঁজি করতেছে, আর আমার আম্মা একটা করে মেয়ে রেডি করে আমাকে বিয়ে করানোর জন্য। পায়েল করে কি কোনো না কোনোভাবে মেয়ের একটা খুদ খুঁজে বের করবে, মেয়ের এই সমস্যা, মেয়ের ওই সমস্যা, মেয়ের কোনো একটা সমস্যা বের করে মাকে বলবে যে না এই মেয়েকে বিয়ে করানো যাবে না, এই মেয়ের এই সমস্যা আছে, ওই মেয়ের এই সমস্যা আছে, মানে এক একটা মেয়ের এক এক ধরনের সমস্যা তখন খুঁজে বের করতেছে। এভাবে মা দীর্ঘদিন মেয়ে খুঁজতে গিয়ে একদিন মা এসে আমাকে বলতেছে যে আকিব রে, আমি তো টেনশনে পড়ে গেলাম। আমি বললাম কেন? মা বলে আমি যেখানেই মেয়ে দেখি, মেয়ে দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সবই ঠিক আছে, কিন্তু তোর ভাবির তো পছন্দ হয় না। পায়েল দেখলেই বলে যে না এই মেয়ে আমার পছন্দ না, আমি বিয়ে করাবো না, এখন আমি কি করব? আমি তখন মাকে বললাম মা তোমার একটা কথা বলি, তুমি মেয়ে খোঁজো কিন্তু পায়েল কি বলছে না বলছে এটার দিকে গুরুত্ব দিও না। তুমি পায়েলের কথা মতো মেয়ে খুঁজো না, তুমি তোমার কথা মতো মেয়ে খোঁজো। তুমি মেয়ে পাবা, তোমার পছন্দ হবে, তুমি আমার বিয়ে করাবা। এখানে পায়েলের পছন্দ অপছন্দর কোনো মূল্যায়ন আমি করতে চাই না, বা এগুলো তুমি বইলো না। তো এই করতে করতে হাটহাজারির দিকে আমার আম্মা তখন একটা মেয়ে খুঁজে বের করে। মেয়েটাও দেখতে শুনতে ভালো ছিল, গ্রামের মেয়ে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। আমার আম্মা তখন ওই মেয়ে আমাকে বিয়ে করাবে। পায়েল তখন ওই মেয়েরও বাধা তৈরি করতেছে। আমার আম্মাকে বলতেছে গ্রামের মেয়ে, মেয়েকে দেখিয়ে মনে হয় মেয়ের অন্য কোথাও সমস্যা আছে, মেয়ের চেহারার মধ্যে কেমন জানি একটা পরকীয়া ভাব আছে, না এই মেয়েকে বিয়ে করানো যাবে না। না আমার আম্মার কাছে বলতেছে। আমার আম্মা তখন আইসা তো আমারে বলে যে দেখ পায়েল এই কথা বলে। আমি বললাম তুমি পায়েলের কথা বাদ দাও, তুমি ওই মেয়ে আমাকে বিয়ে করাও। এবার মা কী করলো, মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলে মেয়েরা আংটি পরাই দিয়ে আসছে, পায়েলের সামনে আংটি পরাইছে। তো যেদিন আমার আম্মা পায়েলের সামনে আংটি পরাইছে, ওই দিন পায়েল আইসা বাসার মধ্যে, মানে আমি শুয়ে আছি রুমে, ও আইসে ধরেন দরজা আটকায় ফেলছে। বিকালবেলা দরজাটা আটকে মানে আমার উপরে বাঘের মতো ঝাঁপাইয়া পড়ছে যে আমি তোর বিয়ে করতে দিব না, আমি তোর চাপাইয়া খেয়ে ফেলবো। মানে কী যে একটা অবস্থা বলার মতো না। এই অবস্থার মধ্যে কে জানি এসে দরজা ধাক্কাইতে আসে। আমি বুঝলাম যে আল্লাহ ভাইয়া কিনা। আমি ওর পায়ে ধরে বলতেছে পায়েল তোমার পায়ে ধরে তুমি একটু শান্ত হও, আমি কি আসছে দরজা খুলি। ধরে গেলাম দরজা খোলার জন্য, এবং দরজা খুলতে গিয়ে দেখেছি আম্মা দাঁড়িয়ে আছে। তো ওই দিন আম্মা কিছুটা মাইন্ড করছে। এর আগে যতটাই আম্মা যাই করুক যেটাই করুক, মা ওই দিন আম্মা মোটামুটি মাইন্ড করছে, এবং আম্মা ওই দিন বুঝতে পারছে যে কেন পায়েল আমাকে অন্য কোথাও বিয়ে করতে দিচ্ছে না। তো আম্মা তখন দরজাটা খুলে বলে পায়েল এখানে কেন আসছে? আমি বললাম, পায়েল বলে আমি ওর কিছু টাকা নিতে আসছে, আমার কিছু টাকা লাগবে। তো আমি তো পুরো সংসারটা আমিই চালাইতাম, যেহেতু আমি দোকান আমি চালাইতাম, ইনকাম আমি করতাম, বড় ভাই তো কোনো ইনকাম করতো না, বড় ভাই তো ঘরেই পড়ে থাকতো, টাকা পয়সা যত যা লাগে সবই তো আমি দিতাম। তো এবার এটা বলার পরে পায়েল তখন বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমার আম্মা তখন ঘরে ঢুকছে, ঢুকে দরজাটা লাগাই দিছে। দরজাটা লাগাই দিয়ে আম্মা বসে আমাকে বলতেছে তাহলে কি এই জন্য আমি যত মেয়ে দেখেছি প্রত্যেকটা মেয়ে পায়েল সরাই দিছে, কোনো মেয়েরই তোর বিয়ে করতে দেয় নাই, কাহিনী কি তাহলে এটা? আমি বললাম মা তুমি এটা কী বলতেছো? মা বলে দেখ তোর ভাই একটা প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, ও সর্বদিক থেকে হারাইছে, ও ছোটোবেলা থেকে কিছুই পায় নাই। এই মেয়েটাকে বিয়ে করার পরে আজিজ তার মনে একটু শান্তি পাইছে, এই মেয়েটার সাথে আজিজ অনেক ভালো আছে, এমন কিছু করিস না যার কারণে আজিজ তার মনে দুঃখ পায়। আমি তোর বড় ভাইয়ের মনের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি তখন বললাম মা দেখো তুমি যেটা মনে করতেছো বিষয়টা এরকম না। আমার মা বলে বিষয়টা এরকমই, আমি অনেক দিন ধরে অনেক কিছুই খেয়াল করতেছি, কিন্তু আমি তোকে সরাসরি বলতে পারি না। বাট আজকে আমি তোর কাছে অনুরোধ করে বলি যে দেখ বাবা এই জিনিসগুলো থেকে ফিরে আয়। আমি মাকে বললাম যে মা দেখো তুমি একেবারেই টেনশন করো না, তুমি খুবই রিল্যাক্সে থাকো, এটা কোনো বিষয় না, এবং আমি এটা ঠিক করে নিব, মা তুমি টেনশন করো না। মাকে তখন বুঝে শোনায় বিদায় করলাম, এবং বিদায় করার পরে আমি তখন পায়েলের সাথে একটু মোটামুটি রাগারাগি করলাম যে তোমার ওই দিন এই কাজটা করা ঠিক হয় নাই। আমার আম্মা দেখছে, এবং আম্মা এসে আমার সাথে খুবই চিল্লাচিল্লি করছে, এইটা তুমি খুবই খারাপ করছো, এটা তুমি একদমই ভালো করে নাই। ও তখন আমাকে বলতেছে যে আমি যা করছি ঠিকই করছি, আমি আরও বেশি করব। তুমি যদি বিয়ে করো আমি তোমার বউর সামনে তোমার চিনিয়ে নিয়ে আসবো, তোমার বউর কাছ থেকে আমি তোমাকে নিয়ে আসবো। আমি তখন মনে মনে ভয়ও পাচ্ছিলাম যে ও তো আমাদের পরিবারের তখন ধরেন সব কিছু, যদি এমন কিছু একটা হয়ে যায় তাহলে আমরা কিভাবে সহ্য করব। যাই হোক, এরপরেও তখন করলাম কি যে আমি পারিবারিকভাবে আমার যেদিন বিয়ে হবে এর আগের দিন পর্যন্ত পায়েল আমাকে বারবার হাতে পায়ে ধরে বলতেছে যে আকিব তুমি বিয়ে করো না, আকিব তুমি বিয়ে করো না, আকিব আমি তোমার পায়ে ধরে আকিব তুমি বিয়ে করো না। কি পরিমাণের যে আমাকে বাধা দিতে আসে, ও পারতেছে না, ওর যদি ক্ষমতা থাকতো ও আমাকে মেরে হইলেও আমাকে ওই বিয়ে থেকে ও সরাইয়া রাখতো। তো প্রচুর পাগলামি করতেছে, প্রচুর ঝামেলা করতেছে, কিন্তু শেষ পর্যন্ত আমি ওর কোনো কথাই মানি নাই, ওর কোনো কথাই শুনি নাই, এবং আম্মা যেভাবে আমাকে বিয়ে করাইতে চাইছে আমি ঠিক একইভাবে তখন বিয়েটা করে ফেলি। বউ নিয়ে বাসর ঘরে আসছি। বাসর ঘরের ভিতরে কি বলবো আপনাকে, ও দরজা লাইতে আছে, একটু পরপর দরজা ধাক্কাইতে আছে, দরজায় থাপ্পড় মারতেছে।
আমার বউ বলতেছে কী হয়েছে, এরকম কী করে? আমি বললাম বাদ দাও তো। তো রাতটা কোনো মতে কাটলো। কাটার পরে দেখলাম পাগলামির পরিমাণ মানে দিনে দিনে আরও বাড়তেছে। ও আমার বউকে একেবারেই সহ্য করতে পারে না এবং কথায় কথা আমার বউর উপরেও তীরে যায়, আমার বউর সাথে খারাপ ব্যবহার করে এবং আমার বউর সামনে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে ফেলে, মানে যেটা আসলে আমার বউ সহ্য করার মতো না। তা আমার বউ তখন আমাকে আস্তে আস্তে বলে, আচ্ছা তোমার কি তোমার ভাবির সাথে কোনো পরকীয়া ছিল? আমাকে বিয়ের পর এগুলো বলতেছে। আমি আমার ওয়াইফকে বললাম যে আরে না, তুমি এটা কী বলো? আমার ওয়াইফের মানে আমার ভাবির সাথে আমার পরকীয়া থাকবে কেন? আমার ভাবির সাথে আমার কোনো পরকীয়া নাই। ও আমাকে বলে যে না, তোমার ভাবি তোমার সাথে এতটা ফ্রি হওয়ার তো মানেই নাই, উনি তোমার এই জায়গায় কেন হাত দিবে এবং এটা কেন করবে, ওইটা কেন করবে? আমি বললাম আরে ভাবি তো আমাদের পরিবারে অনেক দিন ধরে আছে, তা সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি তখন আমার বউয়ের আড়ালে পায়েলকে বুঝাই যে পায়েল দেখো, তুমি যেটা করতেছো এটা রীতিমতো অন্যায় করতেছো, পুরো অপরাধ করতেছো। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে বলি এখনও সময় আছে, তুমি জাস্ট কোল্ড হও, ঠান্ডা হও, এভাবে পাগলামি করো না, এভাবে পাগলামি করার কোনো মানেই হয় না। ও আমাকে বলে আমার কোল্ড হওয়ারও দরকার নাই, আমার কোনো কিছু বলার দরকার নাই, আমার যা মন চায় আমি তাই করব, আমার যেটা করতে মন চায় আমি সেটাই করব, আমি তোমার কোনো কথা শুনবো না। মানে ও আসলেই মূলত আমার কোনো কথা শোনে না, কোনো কথা বললে কোনো কথার মানে মূল্যায়নও করে না, কোনো কথা শোনেও না। ওর যখন যা করতে মন চায়, ওর যখন যেটা করতে মন চায়, ও ভাই তখনই সেটাই করে। মানে আমি পড়ে গেছি একটা বিপদে, আমি না পারি এদিকে যাইতে, না পারি ওইদিকে যাইতে, মানে মাঝখানে আমি তখন বিপদে পড়ে গেছি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি দেখলাম যে আমাদের পরিবারের সাথে যদি আমি এভাবে এক থাকি তাহলে এটা খুব খারাপের দিকে চলে যাবে। আমার আম্মা কিন্তু সম্পূর্ণ পায়েলের পক্ষে, মানে পায়েলকে ছাড়া আমার আম্মা টোটালি কিছু বোঝে না, পায়েল যা বলবে তাই হবে, কিন্তু আমার বউকে আমার আম্মা মানে খুব একটা মূল্যায়ন করে না। আর আমি রাতের বেলায় ধরেন সারাটা দিন হোটেল চালাই, 12টা-1টা বাজে রাতের বেলায়, বুঝেন তো ভাতের হোটেল, 12টা, 12:30, 1টা বাজে ঘুমাইতে আসি, আবার সকাল 6টা বাজে উঠে যাই, এই সময়টুকু ঘুমাইতে পারি না। এই শুইলে আমার বউ কানের কাছে আমাকে বনবন শুরু করে, তোমার মা এটা বলছে, তোমার ভাবি এটা বলছে, আমি তোমার ভাবি কেন তোমার উপরে এতটা দুর্বল, কেন এরকম কেন করে? তো এমন করতে করতে আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে আমি এই বাসায় থাকবো না, মানে আমি বাসাটা পরিবর্তন করে ফেলবো, বাসাটা চেঞ্জ করে ফেলবো, আমি অন্য একটা বাসায় উঠবো। মাকে তখন বললাম, মাকে বলার পরে মা আমাকে বললো যে হ্যাঁ, এই সিদ্ধান্তটা তুই ভালো নিছিস, তুই আলাদা একটা বাসায় উঠে যা, আমি পায়েল আর তোর ভাইয়ের সাথে এই বাসায় থাকি, তো আলাদা একটা বাসা নে। তো এখন আমি আলাদা একটা বাসা নিব, আমার বউ রাজি নাই। মানে আমার বউ বলতেছে যে আমরা আলাদা বাসা কেন নিব, তোমার ভাবির সমস্যা হলে তোমার ভাবি তোমার ওই প্রতিবন্ধী ভাইকে নিয়ে আলাদা বাসায় থাক, আমরা কেন আলাদা বাসায় যাব? আমার বউ তখন আলাদা বাসায় যেতে রাজি নাই। আমি আমার বউকে অনেক বুঝাইলাম যে দেখো, তুমি পাগলামি করো না, তুমি শিক্ষিত একটা মেয়ে, আমার ভাবি না হয়ে বুঝে না, ভাবি পাগল, তা তুমি তো আর পাগল না, তুমি এরকমটা করো না, আমরা এই বাসায় আমরা আলাদা একটা বাসা নিই। তো অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে বহু কষ্টের পরে আমি আমার বউকে তখন মোটামুটি রাজি করাইতে পারি। রাজি করায় এবার আমরা আলাদা একটা বাসা ভাড়া করি, তখন আমি ওই আলাদা বাসায় আমার বউকে নিয়ে উঠে যাই। আমার বউ আর আমি তখন আলাদা একটা বাসায় থাকতেছি, আমার মা, আমার প্রতিবন্ধী ভাই আর আমার ভাবি পায়েল তখন এক বাসায় থাকে। এরপরেও হতো কি, মানে পায়েল আমার বাসায় চলে যেত, আমি যে বাসায় থাকি ওই বাসায় কারণে অকারণে চলে যেত। তো এরকম করতে করতে একদিন হলো কি, আমার বউর সাথে পায়েলের খুব ঝগড়া হয়েছে, মানে এতটাই ঝগড়া হয়েছে যা বলার মতো না। আমার বউ পায়েলকে গালাগালি করছে যে তুমি এই বাসায় কেন আসো, কী কারণে আসো, তুমি এই বাসায় আসতে পারবা না, এগুলো সেগুলো বলছে। বলার পরে পায়েল আর আমার বাসায় আসে না, মানে আমার বাসায় আসা পুরো বন্ধ করে দিল। আমি তো ভাবলাম যে যাই হোক আলহামদুলিল্লাহ, এবার হয়তো আমি একটু সুখের মুখ দেখবো, এবার হয়তো আমাদের পরিবারে একটু শান্তি নেমে আসবে, এইটা ছিল আমার চিন্তাভাবনা। কিন্তু আমার চিন্তাভাবনায় ঘি ঢেলে দিল পায়েল। কিছুদিন পরে আমার মা আমাকে, মানে আমার ভাইয়া খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, মানে প্রচুর পাগলামি করতেছে আমার ভাইয়া হঠাৎ করে। তো মা একদিন আমাকে ফোন দিয়ে বাসায় নিয়ে গেছে, বাসায় নিয়ে বলতেছে যে আকিব রে, অবস্থা তো খুব খারাপের দিকে চলে গেছে। আমি বললাম কী হয়েছে? আমার মা বলে তোর ভাবি মনে হয় কোনো পরকীয়ায় আছে, মানে পায়েল। আমি বললাম যে পায়েল পরকীয়ায় আছে কেন কেন? আমার মা বলবো সারা রাত ফোনে কথা বলে, সারাদিন ফোনে কথা বলে, এবং তোর ভাইয়াকে কোনো মূল্যায়ন করে না, তোর ভাইয়া তো আগের মতো পাগলামি শুরু করে দিছে, তোর ভাইয়া মাথা পিঠে দেওয়ালের সাথে ঘুমায় না, খুব পাগলামি করতেছে। তো এবার আমি গোপনে গোপনে পায়েলের খবর নিতে শুরু করলাম। গোপনে গোপনে খবর নিয়ে দেখলাম যে হ্যাঁ, আসলেই পায়েল একটা পরকীয়া জড়ায় গেছে। ছেলেটার নাম হচ্ছে আকাশ, আমাদের মহল্লায় থাকে, আমাদের মহল্লারই একটা ছেলে আকাশ নামের, এই ছেলের সাথেও তখন পরকীয়ায় জড়াই গেছে। তো জড়াই যাওয়ার পরে আমি তখন করলাম কি, পরকীয়ার বিষয়টা আমার ভাইয়াও জেনে গেছে, মানে আমার যে ভাই আছে বড় ভাইয়া আজিজ ভাইয়াও জানছে। মানে ও তখন আজিজ ভাইয়াকে ওর শরীরে হাত দিতে দেয় না, আজিজ ভাইয়া ওকে জড়ায় ধরতে দেয় না, মানে এক কথা দুজনের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কও হতে দেয় না। তো এইটা আমার আজিজ ভাইয়া তখন আর মেনে নিতে পারতেছিল না, এবং সেখান থেকে ভাইয়া তখন পাগলামি শুরু করে। যাই হোক, একটা পর্যায়ে আমি তখন ওরে ধরলাম, তোরে বললাম পায়েল তুমি এগুলা কেন করতেছো, এগুলো কী কারণে করতেছো এবং এসব করার মানেটা কি? ও
ও আমাকে বলে তুমি বাসা থেকে বেরিয়ে গেলা কেন? আমি বললাম বাসা থেকে বেরিয়ে গেছি, আমি বিয়ে করছি। আমার বউয়ের সামনে তুমি যা করো তাকে তুমি মনে করো যে কোনো মেয়ে মেনে নিবে? তুমি যদি আমার বউ হইতা তুমি মানতা? ও বলে হ্যাঁ মানতাম। কী এমন করি? তুমি আমার দেবর, আমি তোমার গায়ে গিয়ে হাত দিতে পারি না? আমি বললাম গায়ে হাত দেওয়া আর তুমি যা করো তা কিন্তু এক না। ও আমাকে বলে তাহলে আর কি, আমার যা খুশি আমি তাই করব। আমি বললাম তোমার যা খুশি তুমি তা করতে পারো না। তুমি দেখতেছো আমাদের পরিবারের অবস্থাটা দিনে দিনে কোন দিকে যাচ্ছে, তুমি কেনই পাগলামি করবা পায়েল? আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলতেছি, অনুরোধ করে বলতেছি তুমি এগুলো বন্ধ করো, মেহেরবানি করে তুমি এগুলো বন্ধ করো এবং এসব তুমি করো না। আমাকে বলতেছে আমার যা করতে মন চায় আমি তাই করব, আমি তোমার কথাও শুনবো না, তোমার মায়ের কথাও শুনবো না, আমার প্রয়োজন হইলে আমি আমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসবো। আমি বললাম তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসবা, তুমি কি চাও? ও বলে প্রতিশোধ। আমি বললাম প্রতিশোধ কার উপরে নিবা? ও বলে তোমার উপরে, তুমি আমার জীবনটা নষ্ট করছো। আমি বললাম আমি তোমার জীবন নষ্ট করছি কিভাবে? ও আমাকে বলে 1 বছর আমার সাথে রিলেশন কইরা, আমার সাথে প্রেম কইরা, আমারে ভালোবাসার বড়ি খাওয়াইয়া, আমারে পাগল বানাইয়া তুমি অন্য মেয়ের নিয়ে সংসার করতেছো, তুমি কি আমার জীবন নষ্ট করো নাই? আমি বললাম পায়েল তুমি রীতিমতো পাগল হয়ে গেছো, তুমি যা বলতেছো যা করতেছো তা একটাও কাজে কর্মের ভিতরে পড়ে না, তুমি এগুলো কী বলতেছো? আমারে বলে আমি যা বলতেছি যেটা করতেছি সবই ঠিক করতেছি, আমি 2 দিন পর এই বাসায় বয়ফ্রেন্ড নিয়ে আসবো। তো এইবার আমার আম্মা আমারে বারবার ফোন দেয়, এই তুই বাসায় তোর ভাইয়া পাগলামি করতেছে, তোর ভাইয়া নাকি বিষ খাবে, তোর ভাইয়া পাশিয়ে দিবে, মানে এইরকম একটা খারাপ অবস্থার মধ্যে ভাইয়া তখন চলে গেল। মানে আমি যতই পায়েলকে বুঝাই, এখন আমি ওই পায়েলের বাসায় কেন যাই, আম্মার সাথে কেন কথা বলি, পায়েলের সাথে কেন কথা বলি, যে বাসা থেকে আমি বেরিয়ে চলে আসছি ওই বাসায় কেন আমি প্রতিদিন যাই, আমার বউ তখন আমার সাথে ঝামেলা শুরু করছে। তুমি কেন ওই বাসায় বারবার যাবা? তুমি ওই বাসায় তোমার ভাবিরে দেখার জন্য যাও, আমি তোমার ভাবিরে মানা করছি আমাদের বাসায় যেন না আসে, আমি তোমার ভাবির সাথে বকাবাধ্য করছি, এখন তুমি গোপনে গোপনে গিয়ে তোমার ভাবির সাথে পরকীয়া করো, তোমার ভাবির সাথে তোমার পরকীয়া আছে, কি মনে করো আমি বুঝি না? মানে ভাই তখন আমি এমন একটা বিপদে পড়ছি, না পারি এদিকে যাইতে, না পারি ওদিকে যাইতে, না পারি বউরে বুঝাইতে, না পারি ভাইরে বুঝাইতে, না পারি আমার ভাবিরে বুঝাইতে। মানে একটা পর্যায়ে দেখা গেল যে আমার অবস্থা তখন এতটাই নাজেহাল, এতটাই খারাপ হয়ে গেল যে আমি তখন মানে আর নিতে পারতেছি না, মানে আর এই টেনশন ডিপ্রেশন নিতে পারতেছি না। একদিন রাতের বেলা আমি রেগে মেগে আমার বউকে দিলাম মাইট। ধরুন রাতের 1টা বাজে আসছি ঘুমানোর জন্য, তো ওই দিন আবার দুপুরে আমার বউ আর আমার মা আসছিল আমার দোকানে, তারা কেন আসছে কী কারণে আসছে আমি তারা মাইট দিছি, মাইট দিয়ে ঘুমাই গেছি। সকালবেলা ঘুম থেকে দেখি যে ও নাই, ও চলে গেছে। তো ও চলে গেছে, আমি তো আর ওরে আর খোঁজার জন্য যাই না, ও কোথায় গেছে না গেছে আমি জানি না। এদিক দিয়ে আমি পায়েলরে বুঝে দিয়েছি যাতে আমার ভাইয়ের সাথে পাগলামি না করে। এই ঘটনার মধ্যে হলো কি আমার বউ গিয়ে এসে আমাকে মানে ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে। মানে আমার ওয়াইফ আমার সাথে রাগারাগি করে চলে গেছে বাপের বাড়িতে, গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিছে এবং ডিভোর্সে সে উল্লেখ করছে আমি পরকীয়ায় লিপ্ত আছে আমার ভাবির সাথে, এই কারণে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। এবং যাই হোক ও ডিভোর্স দিয়ে দিছে, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তো এইভাবে আমি তখন আবার পায়েলকে বুঝাইতেছি যে তুমি এটা করো না, এই করো না, সেই করো না। তখন পায়েল আর আমার কোনো কথাই শোনে না, শুই না। একদিন হঠাৎ করে পায়েল করলো কি, ওই আমাদের এলাকারই মহল্লার ছেলে আকাশের সাথে পালায়ে গেছে, আকাশের সাথে চলে গেছে। এবং সে আমাকে বেশ কয়েকদিন ধরে বলতেছে আমি কিন্তু এই বাসায় থাকবো না, আমি কিন্তু চলে যাব, তুমি কি আমাকে বিয়ে করবা, আমার সাথে সংসার করবা, যদি আমাকে বিয়ে করো আমি তোমার সাথে থাকবো, অন্যথা আমি কিন্তু এই বাসা থেকে চলে যাব। তো এই ঘটনার পরে ও কী করলো, একদিন হঠাৎ করে ওই আমাদের মহল্লার ছেলে আকাশের সাথেও পালায়ে গেছে। আকাশের সাথে পালায়ে গেছে, যেদিনও পালায়ে গেছে আমার ভাইয়া তখন পাগল হয়ে গেছে। মানে ভাইয়া তখন এমনই পাগল হয়েছে মানে যা বলার মতো না, কী পরিমাণের পাগলামি করতেছে ভাইয়া, মানে নিজের হাত নিজে কেটে ফেলে বিষ খাওয়ার জন্য যায়। ভাইয়ার আমরা মানে বেঁধে রাখি, মানে বেঁধে রাখতেছি, বেঁধেও রাখতে পারতেছি না, মাথা ফাটাই ফেলে দেওয়ালের সাথে ফাটায়, শুধু একটাই কথা আমার পায়েল এনে দে, আমার পায়েল এনে দে। তো যে ছেলের সাথেও পালাইছে আকাশ নামের যে ছেলে, ওই কিন্তু মহল্লার একটা মানে ফটকা বলা চলে আর কি, ওই ছেলেটাও কিন্তু ভালো না। এখন ও কোথায় চলে গেছে এটা তো আর আমি জানি না, মানে কোন জায়গায় চলে গেছে তা তো জানি না। পায়েলের বাবা মায়ের সাথে কথা বলি, তারাও বলে তাদের মেয়ে কোথায় গেছে তারা বলতে পারে না। তারা বলে যে পায়েল কোথায় গেছে তা তো আর আমরা জানি না, আমি তো বলতে পারি না আমার মেয়ে কোথায় চলে গেছে। কিন্তু আমার মেয়ে অনেক দিন ধরে মন খারাপ ছিল, ঝগড়াঝাটি করতো আপনার ভাইয়ের সাথে, এগুলো মানে ওর বাবা মা বলতেছে। এখন আমি ভিতরে লোক লাগাই দিলাম যে কোথায় যেতে পারে, কোন জায়গায় যেতে পারে। ভিতরে যতই লোক লাগাইলাম, যতই লোকের মাধ্যমে আমি খবর নেওয়ার চেষ্টা করলাম, বাট আমি আসলে ওর কোনো সন্ধান পাইলাম না। ও কোথায় চলে গেল, কোন জায়গায় চলে গেল, এর কোনো ডিটেলস ঠিকানা আমাকে কেউই বলতে পারতেছে না। এক পর্যায়ে দেখা গেল যে তখন আমি খুবই টেনশনে পড়ে গেলাম, এদিক দিয়ে ভাইয়াকে বাঁচানো যাইতেছে না, ভাইয়ার মানে এমন পাগলামি ভাইয়া করতেছে, ভাইয়াকে দেখলে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে, মানে যে কোনো মানুষ ভাইয়াকে দেখলেই কান্না করে দিবে, এত পরিমাণের বউর জন্য পাগলামি করে। একটা মানুষ আর একটা মানুষকে এত ভালোবাসতে পারে যা আমি ভাইয়াকে না দেখলে বিশ্বাস করতাম না।
মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি যদি পায়েলকে কোথাও পাই, আমি ওর হাতে পায়ে ধরে কান্না করে হলেও বলবো যে তুমি চলে আসো, তুমি চলে আসো, তুমি আমার ভাইয়ের কাছে চলে আসো। আমি ওর হাতে পায়ে ধরে কান্না করে বলবো। কিন্তু আমি এই কথা বলবো যে কোথায় বলবো, ওরে তার আমি পাই না। ও কোথায় চলে গেল তার তো কোনো সঠিক অ্যাড্রেস ঠিকানা আমি কোনো কিছুই পাই না। এভাবে প্রায় 1.5 মাস পর্যন্ত আমার ভাইয়া 1.5 মাস পর্যন্ত ছিল। এবং 1.5 মাস পরে একদিন হলো কি, ভাইয়া কীভাবে জানি হাতের বাঁধনটা খুলে ফেলে। মানে আমরা ঠিক জানি না যে হাতের বাঁধনটা কীভাবে খুলে ফেলে, এবং হাতের বাঁধনটা খুলে আমার ভাইয়া ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন ধরেন আমরা ভাইয়ারে মানে ঘর থেকে বেরিয়ে আমি তখন দোকানে, মা আমারে ফোন দিছে যেমন এমন ঘটনা, এই আজ তো ঘর থেকে বেরিয়ে গেছে। তাই তখন আমি দৌড়ে আসি, আইসা দেখেছি আমাদের বাসার সবাই ভাইয়ারে খুঁজতেছে। এখন ভাইয়া কোথায় চলে গেলাম তো ভাইয়ারে আর খুঁজে পাই না, মানে ভাইয়া নাই নাই নাই। তো পাগল মানুষ তো ঘর থেকে বেরিয়ে গেছে, শুধু বেরোয়ার সময় এটাই বলছে আমি পায়েলকে নিয়ে আসবো। মানে নাকি বলছে আমি যাইতেছি আমি পায়েলকে নিয়ে আসবো, এটা বলে ভাই বেরিয়ে গেছে। তা আমি ওরে মানে ভাইয়ারে খুঁজতেছি প্রায় 3 দিন পর্যন্ত, দোকান বন্ধ, মানে দোকানও খুলি না, ব্যবসারও অবস্থা খুব লালবাতি জ্বলতেছে। মানে আমি ভাইয়ারে খুঁজতে 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 এমন কোনো জায়গা নাই খুঁজি নেই। আর একটা মানুষ পাগল হয়ে কোথায় চলে গেছে, আমি কোথায় তারে খুঁজবো। প্রায় 5 থেকে 7 দিন পরে খবর পাইলাম আমার ভাইয়া কুমিল্লা আখাউড়া রেল স্টেশনে ভাইয়া মারা গেছে। সেটাও মানে খুব কষ্ট করে মানে রেল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারছি। তারা ছবি টবি দেখাইছে যে লাশের, আমরা তো বিভিন্ন জায়গায় কমপ্লেন করে রাখছি, থানাতে কমপ্লেন করছি, রেল স্টেশনে কমপ্লেন করছি, বাস স্টেশনে বিভিন্ন জায়গায় গিয়ে ভাইয়ের ছবি দিয়ে আসছে যে এরকম কোনো মানুষকে পাওয়া যায় কিনা। তখন থেকে রেল স্টেশন থেকে আমাকে ফোন দেওয়া হলো যারা কুমিল্লা আখাউড়াতে এমন একটা লাশ পাইছে। পরে লাশ শনাক্ত করার জন্য আমরা তখন কুমিল্লাতে যাই এবং ওখানে গেলে দেখতে পাই যে হ্যাঁ, হসপিটালের মর্গে আমার ভাইয়ের লাশটাই পড়ে আছে। তো সেখানে যারা ছিল আর কি, যারা মারা গেছে, মানে ভাইয়া যে কুমিল্লা আখাউড়াতে মারা গেল স্টেশনে, তো স্টেশনের লোকদের মাধ্যমে জানতে পারছি ভাইয়া বেশ কয়েকদিন ধরে ওখানে ছিল, প্রায় 2-3 দিনের মতো। যারাই দেখতো তারাই নাকি ঝড়াই ধরে বলতো আমার পায়েল রাইনে দাও, আমার পায়েল রাইনে দাও, আমার পায়েল কই গেছে, আমার পায়েল রাইনে দাও। মানে যারাই দেখতো তারাই ঝড়াই ধরতো, ধরে এরকম করে কান্না করতো এবং কান্না করে শুধু বলতো পায়েল কাইনে দাও। তো এইভাবেই ভাইয়া পাগলামি করতে করতে একটা সময় ওখানে রেলের তলে পড়ে ভাইয়া মারা গেল। তো ভাইয়া মারা গেছে, আমরা ভাইয়ার লাশ দাফন করে আমার আব্বুর কবরের সাথে ভাইয়াকে কবর দিই। তো পায়েলের কিন্তু আর কোনো খবর নাই, মানে ওর আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। ও কই গেছে না গেছে জানি না, কিছুই জানি না। তো এইভাবে ভাইয়া মারা গেল এবং ভাইয়ার মৃত্যুতে আমি খুব বেশি কষ্ট পাই। আমার ভাইয়াকে আমি অনেক ভালোবাসতাম, সত্যি কথা বলতে ভাইয়া প্রতিবন্ধী ছিল, কিন্তু তারপরও আমি ভাই থেকে একটা টি শার্ট কিনলে ভাইয়ের জন্য কিনতাম, একজোড়া জুতা কিনলে ভাইয়ের জন্য কিনতাম, ভাইয়ারে খুব ভালোবাসতাম। তো ভাইয়া মারা গেল, আব্বা মারা গেল, পায়েল চলে গেল, গোটা পরিবারটা তখন একদম ভেঙে পড়ছে। মানে সম্পূর্ণ পরিবারটা তখন একেবারেই নিস্তেজ ভেঙে গেল। আমি তখন আবারও দোকানদারি করি, দোকান সামলাই, কারোর সাথে কোনো কথা বলি না, প্রয়োজন ছাড়া, প্রয়োজন ব্যতীত কারোর সাথে কোনো কথা বলি না। সারাক্ষণ দোকান সামলাই, মন টন খারাপ করে পড়ে থাকি। ঘরে এসে কান্নাকাটি করি। আম্মা আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজতেছে, আমারে বলে বিয়ে করাবে। আমি আর বিয়েও করি না, মানে আমি আর বিয়েও করবো না। এভাবে প্রায় আপনার 8 মাস পরে, মানে ভাইয়া মারা যাওয়ার 8 থেকে 9 মাস পরে একদিন আমার আম্মা আমাকে ডাইকা বলতেছে যে তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমার কথাগুলো তুই আমাকে সত্যি সত্যি জবাব দিবি, মিথ্যা বলবি না। মানে আমার ঘরে আমাকে ডেকে নিয়ে বলতেছে। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি মিথ্যা বলবো না, আমি তোমার কাছে অবশ্যই সত্য কথা বলবো, কি বলতে চাও বলো। মা আমাকে বলে আমরা যখন আজিজকে বিয়ে করাই পায়েলকে, এর আগে কি তোর সাথে পায়েলের কোনো সম্পর্ক ছিল? এমনিই বলে। বলার পর আমি তখন মানে মাকে বললাম যে না মা, পায়েলের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তো একটা কথা আমি এখানে বলে রাখি, পায়েল যা করছে সবই তার চেহারা দিয়ে করছে। আর পায়েল যে শুধু আকাশের সাথে রিলেশন করছে আমাদের মহল্লায় তাও নয়, মহল্লার এমন কোনো ছেলে নাই যার মাথাও ঘুরায় নেই। ওর চেহারা সুন্দর, যে কোনো ছেলে ওর মানে ওর জন্য পাগল হয়ে যাইতো। তো এবার মা যখন আমাকে ধরে, আমার বলে তুই সত্য কথা বল, আমারে ছুঁয়া বল। যখন মা ওনারে ছুঁয়ে বলতে বলছে তখন তার আমি মিথ্যে বলতে পারবো না। আমি বললাম হ্যাঁ মা, 1 বছরের মতো ওর সাথে আমার রিলেশন ছিল, এবং 1 বছর পরে ও এমনি এমনি আমি যখন মানে ইন্টারের রেজাল্ট খারাপ করছি, তারপর আমি ওর সাথে কথা বলি নাই। এরপরে তো ও নিজের ইচ্ছায় ভাইকে বিয়ে করছে। মা বলে ওকে নিজের ইচ্ছায় করছে না, তুই করাইছিস। আমি বললাম যে হ্যাঁ, আমি আমার একটা বান্ধবী সোনালীকে বলছিলাম, দুষ্টমি করে বলছিলাম, কিন্তু এটা যে ও সিরিয়াস নিয়ে নেবে তা আমি বুঝতে পারি নাই। মা আমাকে বলে ওই মেয়ের সাথে তোর রিলেশন আছে, বা ওই মেয়ে রাগ করে আমার ছেলেকে বিয়ে করতেছে, এগুলো তুই আমাকে বিয়ের আগে বললি না কেন? তার কোনো উত্তর আমার কাছে নাই, মানে এর কোনো রেজাল্ট, এর কোনো উত্তর, এর তো কিছু আমার কাছে না, আমি কিছু বলতে পারি না। নিচের দিকে তাকিয়ে আসি, আমার মা তখন আমাকে বলতেছে তার মানে তোর কারণে আমার মেয়েটা মানে আমার ছেলেটা মারা গেল।
আমি তখন মনে হলো যেন সারা পৃথিবীটা আমার জন্য অন্ধকার হয়ে গেল। যখন মা এই কথাটা বলল, আমার কারণে আজিজ ভাইয়া মারা গেছে, মা আমাকে বলে তোর জন্য আজিজ মারা গেল, তুই যদি এই কাজটা না করে আমাদেরকে যদি জানাইতি এই মেয়ের সাথে তোর প্রেম আছে, ভালোবাসা আছে, আমরা তো এই মেয়েরে বিয়ে করাইতাম না আজিজ রে, তুই বলস নাই কেন, না বলে না লুকিয়ে লুকিয়ে কেন তুই এই আমাদের এত বড় ক্ষতি করলি। তখন আমি কিছুই বলি না। এভাবে ওই দিন কেটে গেল। তার বেশ কিছুদিন পর আম্মা আমাকে আবারও ধরে বলতেছে, আজকে রাতে আমাদের বাসায় একটা মেহমান আসবে, তুই তাড়াতাড়ি দোকান থেকে চলে আসবি, রাতের বেলায় 8টা-9টার মধ্যে দোকান থেকে চলে আসবি। আমি বললাম যে কে আসবে আগে তো বলবা। মা আমাকে বলে যে আসবে তুই 8টা-9টার দিকে চলে আসবি, চলে আসিস। তা আমি ভাবলাম যে হয়তো আমার নানু বাড়ি থেকে বা অন্য কোথাও থেকে হয়তো মেহমান টেমান আসতে পারে। তা আমি তখন 8টার দিকে দোকানের বন্ধ একরকম বন্ধই করে দিলাম, করে দিয়ে বাসায় আসছি। বাসায় আসার পরে আমি দেখতেছি যে আমাদের বাসার মধ্যে বসে আছে, আমাদের বাসার মধ্যে পায়েল বসে আছে। পায়েলকে দেখার পরেই তো আমার পায়ের রক্তগুলো তখন মাথায় উঠে গেছে। আমি মারে বললাম, মা ও এখানে। মা বলে শান্ত হয় বয়। ওরে চেনা চান, একদম কালো হয়ে গেছে, চোখগুলো ঘরতে ঢুকে গেছে, খুব বাজে একটা অবস্থা। পরে আমি এখানে বসছি, বসার পর মামাকে বলে পায়েল তখন কান্না করতেছে বসে বসে। আমি বললাম, কান্না করতেছো কেন, আবার এত বছর পরে কি মনে করে আমাদের পরিবারে আসছো? মা বলে, তুই চুপ কর, ও আজকে থেকে আমার ঘরে থাকবে, আমার সাথে থাকবে। আমি বললাম, মা যে তোমার ছেলেকে হত্যা করেছে, তোমার ছেলেকে খুন করেছে, তুমি তারে তোমার ঘরে জায়গা দিবা? মা বলে, আমার ছেলেকে ও হত্যা করে নাই, সত্যি কথা বলতে গেলে আমার ছেলের তুই হত্যা করছিস, আমার ছেলের ও হত্যা করে নাই। ও যে আমার আম্মারে কি বলছে বা কি বুঝাইছে, কিভাবে আমার মায়ের ব্রেন ওয়াশ করে ফেলছে আমি বুঝতেই পারলাম না। যাই হোক, আমি বললাম, তোমার তুমি যদি ওরে বাসায় রাখো তো তোমার ইচ্ছা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ও তোমার ছেলের খুন করছে, এরপরে তুমি তোমার বাসায় ওরা জায়গা দিবা, এটা তুমি নিতান্তই অন্যায় করতেছো, তোমার ছেলের আত্মার সাথে অন্যায় করতেছো। আমার মা বলে, তুই আমারে বুঝাইতে আসিস না, আমি তোর থেকেও কম বুঝি না, তুই আমাকে বুঝাইতে হবে না। আমি আর তখন আর আম্মুর সাথে কথা বাড়াইলাম না, যে ঠিক আছে উনি যেহেতু আমার থেকেও ভালো বুঝে, তাহলে ওনারটা উনি বুঝে রাখুক, আমার কথা বলার প্রয়োজন নাই। আমি আর ওনার সাথে কোনো কথা বললাম না। এর কিছুদিন পরে মা আমারে তখন বলতেছে যে তুই পায়েলরে বিয়ে কর ডিরেক্টলি। আমি বললাম, কি বললা তুমি এটা, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি এটা জীবনেও পারবো না। মা আমাকে বলে, তুই ওরে বিয়ে কর। তো যখন মা আমার এটা বলছে, আমি তখন বললাম যে মা, এটা তুমি অন্যায় করতেছ, ভাইয়ার আত্মার সাথে আমাদের বেইমানি করা হইতেছে। মা বলে, আমি পায়েলরে পছন্দ করি, আমি তোরেও পছন্দ করি, সব কিছু ভুলে তুই পায়েলের সাথে সংসার করবি, এটা তোর কাছে আমার অনুরোধ। এই বলে মা আমার হাত চেপে ধরছে। যখন মা আমার হাত চেপে ধরলো, আমি তখন ভাইয়ার কঠিন থাকতে পারলাম না, আমি সফট হয়ে গেলাম, নরম হইয়া মারে বললাম যে তারপর আমি রাজি না, মন থেকে রাজি না। তারপর আমার আম্মা তখন আমারে পায়েলরে বিয়ে করাই দিল, পায়েলের সাথে আমার হুজুর ডেকে ঘরে আমার কলমা পড়াই দিল। তো কলমা পড়াই দেওয়ার পরে ভাই আমার কাছে এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাগলামি। আমার কাছে কেন জানি মনে হলো যে আমি যাকে বিয়ে করছি, যে আমার বউ, সে তো আমার সাথে সংসার করবে না, কারণ তার বড় হচ্ছে তার রূপ, তার চেহারা, এবং এই চেহারা দিয়েই সে আজকে আমার সাথে, কালকে আরেক ছেলের সাথে এই ধরনের পরকীয়া সে করবে। এর আগেও সেরকম অনেক ঘটনা ঘটাইছে, হয়তো আমি আমার গল্পের মাঝে এগুলো বলি নেই, স্কিপ করে গেছি, কারণ গল্পটা আরও বড় হয়ে যাবে। ও যে শুধু আমাকে ভালোবাসছে তাও কিন্তু নয়, আমার অগোচরেও কিন্তু অনেক ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, আমাদের মহল্লার অনেক ছেলের সাথে ও রাত কাটাইছে, এবং আকাশের সাথে সম্পর্ক থাকা অবস্থায় অনেক ছেলের সাথে ওইগুলো করছে। তো সে রাতে যখন আমাকে বিয়ে করাই দিলাম, আমি তখন তারে নিয়ে বাসর ঘরে ঢুকলাম। তাই বাসর ঘরে ঢোকার পরে আমি কিন্তু ওরকম প্রস্তুতি নেই যে আমি বাসর ঘরে আসছি, বা ওরকম কোনো প্রস্তুতি না, নর্মালি বাসর ঘরে আসছি। ওই রাতে ওই দিনে আমাদের বিয়ে হওয়ার পরেও বাসর ঘরে আমি ওরে বললাম যে পায়েল, সুন্দর করে জিজ্ঞেস করলাম যে তুমি যে আমার সাথে সম্পর্কে জড়াইছো, আমার সাথে তুমি আসো, বা তুমি আমাকে বিয়ে করছো, তুমি কি সারা জীবন আমার সাথে থাকবা না আমাকে ছেড়ে দিয়ে চলে যাবা? আমাকে বলে, না, আমি কেন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি বললাম, সত্যি থাকবো তো না চলে যাবা? আমাকে বলে, না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে বিয়ে করবো, এবং তোমাকে বিয়ে করছি তোমার সাথে সারা জীবন থাকার জন্য, আমি তো তোমার জন্যই নিজের জীবনটা নষ্ট করলাম। আমি বললাম, তুই যদি খুদ আমাকেই ভালোবাসবা, তাহলে এই ছেলেগুলোর সাথে কেন পরকীয়ায় লিপ্ত হলা? ও তখন আমার কোনো কথার কোনো জবাব দিতে পারে না। এরপরেও আমাকে বলে, বাসর ঘরে আমাকে বলে, যদি তুমি আমাকে কষ্ট দাও, যদি আমার কাছে মনে হয় যে তুমি আমার জন্য পারফেক্ট না, তখন আমি আরেক ছেলের কাছে যেতেই পারি। এই কথাটা তখন আমার কলিজায় কিন্তু পুরো ডিরেক্টলি গিয়ে আঘাত করছে। তো যেহেতু আমার মা ওরে পছন্দ করে, এবং আমিও ধরেন
ওরে বিয়ে করে ফেলছি, তাহলে আমার কত চোরে আমার সংসারে রাখতে হবে। সেদিন কি মাথায় জিন চাপছে না ভূত চাপছে না কী হয়েছে আমি জানি না, আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে ওর মুখ আমি পোড়াই দিব। কারণ ও তো শুধুমাত্র এই চেহারা দিয়েই এগুলো করতেছে, চেহারা দিয়া বিভিন্ন ছেলেকে পাগল করে, এবং ওর চেহারাটাই যদি না থাকে তাহলে কোনো ছেলে তো আর ওর প্রতি আকৃষ্ট হবে না বা পাগল হবে না, তাহলে আমি ওর সাথে সংসার করে যাব। মানে চেহারা না থাকলে তো অন্য কোনো ছেলের কাছে যাইতে পারবে না। এমন নয় যে কিন্তু আমি ওর উপর প্রতিশোধ নিচ্ছি, প্রতিশোধ কিন্তু না, ওর মুখ পোড়াই দিব, পোড়াই দিয়ে আমার সাথে সংসার করবো। বাসর ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পরে আমার ঘরে এই জিনিসটা অনেক দিন ধরেই ছিল, তার নাম বলতে চাই না। এইটা আমি তখন ওর মুখের একটা অংশের ভিতরে এইভাবে ডলে দিলাম। তা এইটা মুখের এইভাবে মানে লাগিয়ে দিলে যা হয় তা হচ্ছে অংশটা পুড়ে যায়, পুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর মুখটা খুব জোশে গেছে। আমি এইটা এনেই যখন ওর মুখের এইখানের মধ্যে লাগাই দিলাম, ও তখন দিছে চিৎকার। ও চিৎকার দিছে, এবং চিৎকারের সাথে সাথে ও যদি নিজের হাত দিয়ে এটাকে ডলা না দিত, মানে এইভাবে না ডলতো, তাহলে কিন্তু ক্ষতি হইতো না। এইটা ওর মুখে দেওয়া মাত্র তখন নিজের হাত দিয়ে এইভাবে ডইলা পুরো মুখটা শেষ করে দিছে। এত জোরে চিৎকার দিছে যে আশেপাশের বাসা থেকে মানুষ চলে আসছে রাতের বেলায়, এবং সবাই আসার পরে ধরছে, ধরে টরে ও তখন কী করলো, ওই মানে এই অবস্থার মধ্যে ওর মানে যেহেতু আজকে আমাদের বিয়ে হয়েছে, ওর বাবা ছিল আমাদের বাসায় এবং ওর দুঃসম্পর্কের এক খালাও ছিল। তারা তখন করলো কি, মানে এই অবস্থার মধ্যে ওরা নিয়ে মেডিকেলে রওনা দিচ্ছে, মানে হসপিটালে যাবে। তো ওরা হসপিটালে যাবে, আমি তখন বুঝতে পারলাম না যে আমি এটা কী করলাম আর কি, মানে কেন করলাম আসলে এটা নিজেও তখন বুঝি নাই। ওরে হসপিটালে নিয়ে যাবে আমার মানে ওর মা আরিয়ে, তারা হসপিটালে ওরে নিয়ে গেছে ডাইরেক্ট থানাতে। আমাদের এলাকায় যে লোকাল থানা আছে, থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে তখন ওর চেহারা দিয়ে তখন ওর নামে মামলা করছে। মামলা করেই তখন তারা হসপিটালে নিয়ে ভর্তি করাইছে। তো মামলা করে যখন হসপিটালে নিয়ে ভর্তি করায়, মামলার খবর আমাদের বাড়িতে চলে আসে। আম্মা আমার বলে যে তাড়াতাড়ি বাসা থেকে পালা। মানে মা আর বুঝতে পারতেছিল না যেগুলো কী কারণে হয়ে গেল, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন। তখন আমি করলাম কি, বাসা থেকে পালাই গেছি, যেহেতু আমি এরকম একটা ঘটনা ঘটাই ফেলছি বা এরকম কিছু করে ফেলছি, তখন আমি বাসা থেকে পালাই যাই। বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে আমি ওর কোনো খোঁজ খবর পাই না। হসপিটালে ভর্তি আছে, এবং দীর্ঘ প্রায় 3 মাস ধরে ও হসপিটালে ভর্তি ছিল। আমি আজও বলি, আমি তখনও বলবো যে আমি কখনোই ওকে মেরে ফেলার জন্য, ওরে মারার জন্য কিন্তু আমি, বা ওর মুখ একদম পুড়ে দেওয়ার জন্য কিন্তু আমি এটা দিই নাই। তো আমার মা, ওর বাবা মা, মানে পায়েলের মা, পায়েলের বাবা মা সবাই মিলে তখন বলতেছে আমি আমার ভাই হত্যার প্রতিশোধ নিয়েছি ওর উপরে, আমি আমার ভাই হত্যার প্রতিশোধ ওর উপরে নিয়েছি। এটা সবাই আমারে বলতেছে যে আকিব তার ভাইকে পায়েল মেরে ফেলছে, এই জন্য ভাই হত্যার প্রতিশোধ নিছে। তা আমি যদি আমার ভাই হত্যার প্রতিশোধ ওর উপরে নিতাম, আমি তো অনেক আগেই নিতে পারতাম। ও তো অনেক দিন ধরে আমাদের বাসায় ছিল, আমি চাইলে ওকে মেরেও ফেলতে পারতাম। তখন আমি কেন নিলাম না, মানে এই কথাটা আমি কাউকে বুঝাইতে পারি না। এবং আমি ওর পরিবারে আবারও বললাম যে এই চেহারা নিয়ে আমি পায়েলকে বিয়ে করব, আপনারা পায়েলকে আমার কাছে দেন। তো ওর বাবা মা বলতেছে যে না, ওরা আর আমার কাছে পায়েলকে বিয়ে দিবে না দেওয়ার পরে আমি একদিন পায়েলের সাথে ফোনে কথা বলি বললাম যে দেখো, আমাকে বলে তুমি আমার উপরে তোমার ভাই হত্যার প্রতিশোধ নিয়েছো। আমি বললাম না, আমি তোমার উপর প্রতিশোধ নিই নেই। আমি যদি প্রতিশোধই নিব তাহলে তো আমি তোমার সাথে এখন সংসার করতে চাইতাম না, আমি তোমার সাথে সংসার করতে চাই। আমাকে বলে তুমি আমার সাথে সংসার করতে চাও না, মূলত তুমি আমার মুখটা পোড়াই দিছো, তোমার ভাই হত্যার প্রতিশোধ নিছো, এখন সংসার করতে চাওয়া মানে তুমি মামলাটা উঠে নেওয়ার জন্য তুমি এখন চাচ্ছ আমার সাথে সংসার করে মামলাটা উঠাবা। আমি বললাম পায়েল, মামলা থাকুক না থাকুক এতে আমার কিচ্ছু যায় আসে না, আমি মামলা নিয়ে চিন্তা করি না। আমি যে তোমাকে এখনও ভালোবাসি আমি তার প্রমাণ তোমাকে দিতে পারবো। ও বলে কি প্রমাণ দিবা? আমি বললাম প্রয়োজনে আমার যে হোটেলটা আছে আমি হোটেলটা তোমার নামে লিখে দিব, আমাদের যে ভাতের হোটেলটা আছে আমি এটা তোমার নামে লিখে দিব। তাহলে তো বুঝলা যে আমি তোমার ইচ্ছে করে তোমার মুখ পড়াই নেই, তোমার সাথে সংসার করার জন্য, যাতে এই সুন্দর চেহারা নিয়ে অন্য কোনো ছেলের কাছে যেতে না পারে এই জন্য। আমাকে বলে ঠিক আছে, যদি সত্যিই তুমি তোমাদের হোটেলটা আমার নামে লিখে দাও, হোটেল যদি আমার নামে লিখে দাও তাহলে আমি তোমার সংসার করতে রাজি আছি, তুমি তোমার হোটেলটা আমার নামে লিখে দিতে হবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি আমার হোটেলটা তোমার নামে লিখে দিব। এই বলে আমি জানি না যে আমি লাস্ট পর্যায়ে এসে, আমি একটা শিক্ষিত পড়াশোনা করা ছেলে ছিলাম, কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমি এই কাজগুলো কীভাবে করে ফেললাম এর কোনো সঠিক ব্যাখ্যা আমি দিতে পারবো না। লাস্ট পর্যায়ে এসে আমি তখন বললাম যে ঠিক আছে ফাইন, আমি আমার হোটেল তোমার নামে লিখিয়ে দিব। ওর বাবাকে আমি কিন্তু এই ঘটনা আমার মাকেও জানেন, এই যে আমি হোটেলটা ওর নামে লিখিয়ে দিতেছি আমি তো আমার মাকেও বলি নাই। আমি তখন এই হোটেলটা ওর নামে লিখে দিলাম, মানে যেহেতু আমি মালিক, আমি পুরো দলিলপত্র করে আমি হোটেলটা ওর নামে লিখে দিছি। লিখে দেওয়ার পরে ওর বাবা মা তোকে ওকে আবারও আমার ঘরে পাঠাইছে। তো যখনই আমার ঘরে পাঠাইছে তখন তো আমার মনে আর কোনো দুঃখ নাই, আমি আমার বউরে পাইছি বা ও তো এখন আমার সাথে সংসার করবে। তো মা কিন্তু আর আমার সাথে কথা বলে না, মানে এই ঘটনার পরে মা আমার উপর রাগ করে আছে, এবং আমার মাও মনে করতেছে যে একইভাবে আমি
পায়েলের উপরে প্রতিশোধ নিছি এবং প্রতিশোধ নিয়ে আমি পায়েলের মুখটা পোড়াই দিছি। আমার মাও সেম একই কথা আমাকে বলতেছে যে আমি প্রতিশোধ নিয়েছিলাম। আমি আর কারোর সাথে কোনো কথা বলি না। ধরেন এই বিষয়টা নিয়ে আমি পুরোপুরিভাবে নিজেকে নিজে প্রশ্ন করতেছি যে এটা আমি কী করলাম বা কেন করলাম। কারোর সাথে কোনো কথা বলি না, নিজের মতো করে আসি এবং এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে। এই করতে করতে একটা সময় হলো কি, মানে আমি হোটেল চালাইতেছি, ঘর সামলাইতেছি, দোকান সামলাইতেছি, সব আমি করতেছি। এমন করতে করতে হঠাৎ করে কথা নাই বার্তা নাই, ও কয়েকদিন যে একটু বাইরে দৌড়াইতো, বাইরে যাইতো, এখানে যাইতো, কোথায় যেত কিন্তু আমি জানতাম না। এরকম করতে করতে হঠাৎ করে একটা সময় খবর পাইলাম ও নাকি সিঙ্গাপুর চলে গেছে। পায়েল মানে ওর বাবা মায়ের মাধ্যমে সিঙ্গাপুর চলে গেছে। এখন সিঙ্গাপুর কীভাবে গেল এটা তো আমি জানি না। সিঙ্গাপুরে চলে গেছে কীভাবে গেল এটা জানি না, এবং জানলাম ওর মুখের ট্রিটমেন্ট করার জন্য গেছে। তো এখন ওর মুখের ট্রিটমেন্ট ও সিঙ্গাপুরে নিয়ে কীভাবে করাবে, এটা তো ব্যয়বহুল একটা কাজ। ও সিঙ্গাপুরে যাওয়ার 21 দিন পরে আমার দোকানে নোটিশ আসছে যে দোকান ছেড়ে দিতে হবে। দোকান ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে দোকানও বিক্রি করে দিছে। আমি দোকানের নামে দলিল করে দিছি, ও দোকানটা বিক্রি করে দিচ্ছে। যেভাবেই হোক ওর সাথে যোগাযোগ করে আমি বললাম যে এটা তুমি কেন করলা। ও বলে যেই মুখ তুমি আমাকে পোড়াই দিছো ওই মুখে চিকিৎসা করতে হবে না, আমি আমার মুখের প্লাস্টিক সার্জারি করব, টাকা তো লাগবে, যার জন্য দোকান বিক্রি করে দিছে। শেষ সম্বল ছিল আমাদের এই দোকানটাও পরে ছেড়ে দিলাম। দোকানটা ছেড়ে দেওয়ার পরে তারপরেও আমার বিশ্বাস ছিল যে যাই হোক অন্তত প্লাস্টিক সার্জারিটা করে দেশে আসুক, আমি ওর সাথে সংসার করব, ওর সাথে সারা জীবন থাকবো, ওই প্লাস্টিক সার্জারি করে অন্তত দেশে আসুক, আমার সাথে থাকুক, এটাই ভাবছিলাম হয়তো দেশে আসবে। কিন্তু ভাই ও দেশে আসছে, ও প্লাস্টিক সার্জারি হয়েছে, সব হয়েছে, দেশে আসছে। দেশে আসার পর আমাকে ডিভোর্স দিছে, দেশে এসেই ডিভোর্স করছে। এবং ডিভোর্স করার পরেও তখন আমাদের চট্টগ্রামেরই মোটামুটি খুব বড় একজন শিল্পপতি বলা চলে, ওই লোককে বিয়ে করছে। মধ্যবয়স্ক এক লোক, তার বউ মারা গেছে, বাচ্চারা আছে। তো এই বয়স্ক লোকটারও বিয়ে করছে, করেও এখন চট্টগ্রামের কিং বলা চলে। ওর নিজের আবাসিক হোটেল আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে এবং চট্টগ্রামে বাড়ি আছে, বিশাল অবস্থা। আর বর্তমান সময় আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, আমার মাকে নিয়ে আছি এবং পরিশেষে মা আমাকে বিয়ে করানোর অনেক চেষ্টা করেছে, আমি আর বিয়ে করি নাই। এখনও আল্লাহর রহমতে আমার মা আর আমি আছি। আমার মা আপনার গল্প সবসময় শোনে, এমন কোনো রাত নাই যে উনি আপনার গল্প শোনে না। এবং আমার মাই আমাকে বললো যে আমার কথাগুলো আপনাকে জানানোর জন্য, যার জন্য আপনাকে জানাইছি। যদি প্রয়োজন মনে করেন আমার গল্পটা রেকর্ড করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই আকিব হোসেনের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা এটা শুধু একটা গল্পই ছিল না, আমার কাছে মনে হলো যেন এটা একটা পারিবারিক ট্র্যাজেডি ছিল। দেখেন, আমরা যদি বলি থাকি যে সমস্ত দোষ পায়েল যা করেছে অন্যায় করেছে, হ্যাঁ, আপাত দৃষ্টিকোণ থেকে পায়েল যা করেছে পুরোটাই অন্যায়, এর থেকে বড় অপরাধ হতে পারে না। কিন্তু আকিব ভাইও যে একেবারে নির্দোষ মানুষ ছিল বিষয়টা তাও না। আকিব ভাইও কিন্তু পায়েলের উপর অনেক জুলুম করেছে এবং শেষ পর্যায়ে বিয়ে হওয়ার পরে উনি পায়েলের মুখে পুড়িয়ে দেওয়া, এটা রীতিমতো ছিল তার পাগলামি, এবং সেই পাগলামির খেসারতি উনি এখন দিয়ে যাচ্ছে। অতি চালাকের গলায় দড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই গল্পটা তার আরেকটা প্রমাণ। বন্ধুরা আপনারা যারা গল্প শুনেছেন, আপনারা নিজের মতো করে এই গল্পের দোষটা কার হতে পারে সেটা কমেন্ট বক্সে লিখবেন। আমি বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা আইসমোকান দরকার যেই সৌন্দর্য যারা এখনও দেখেননি, তৃতীয়বারের মতো বলে যাচ্ছি, এখানেই আসবে একটু পরে, আপনি এই জায়গায় ক্লিক করে সালমান খানের সুপারহিট মুভি বাজরাঙ্গি ভাইজানের সেই মায়াবী দৃশ্য আইসমোকান দরগা দেখে নেবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড সালামু আলাইকুম।